জি, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে বিষয়গুলো পড়ব, তো আমরা তো তোমাদেরকে পূর্বেই বলেছিলাম যে আমরা আসলে তোমাদের মেডিকেলের জন্য আমরা তোমাদের মেডিকেলে এবং ডেন্টালে আসা পূর্ববর্তী বছরের সমস্ত প্রশ্ন এবং এর পাশাপাশি বিসিএসে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন ভার্সিটিতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একদম ব্যাখ্যা সহকারে তোমাদের জন্য ব্যাখ্যা করে দেব। হ্যাঁ, তো এই ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা এমসিকিউ সলভ করার ফলে তোমরা প্রত্যেকটা এমসিকিউ যে একটা অ্যানালাইসিসের ব্যাপারটা থাকে ওটা তোমরা ইন ডেপথ জানতে পারবা এবং বুঝতে পারবা। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে লেকচার 4 নিয়ে এসেছি তোমাদের জন্য। এই লেকচার 4 এর মধ্যে আমরা আসলে দুইটা বিষয়ের উপরে এমসিকিউ প্র্যাকটিস করব। চলো দেখি। প্রথম বিষয়টি হচ্ছে কনজাংশন, লিঙ্কার এবং ইন্টারজেকশন। হ্যাঁ, একটা বাক্যের মধ্যে একটা শব্দ থেকে আমরা আসলে কিভাবে বুঝতে পারি যে এই শব্দটা কি কনজাংশন নাকি লিঙ্কার নাকি ইন্টারজেকশন, এইটার উপরে আমরা আলোচনা করব। এবং পার্ট 2তে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। হ্যাঁ, একটা বাক্যের মধ্যে তো একটা ওয়ার্ড থাকে, তো একটা বাক্যের মধ্যে একটা শব্দকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতেছি, কোন পজিশনে ব্যবহার করতেছি, এটার উপর ভিত্তি করে কিন্তু এটার পার্টস অফ স্পিচ ভিন্ন হইতে পারে। তো এই বিষয়গুলো আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করব, এই বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ আমরা সলভ করব। চলো আমরা পার্ট 1 দেখি। দেখো, এখানে একটা এমসিকিউ বলছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড সেন্টেন্স কন্টেন্স অ্যান ইলিটিভ কনজাংশন। আচ্ছা, তো এখানে তোমাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে যে ইলিটিভ কনজাংশন এই বিষয়টা আসলে কি। হ্যাঁ, ইলিটিভ কনজাংশন হচ্ছে তোমার একটা বিষয়, হ্যাঁ একটা বিষয় এবং ওই বিষয়ের রেজাল্টটা আসলে কীরকম হবে। হ্যাঁ, মনে করো এখানে একটা বিষয় থাকবে বা একটা ইভেন্ট থাকবে, হ্যাঁ যে কোনো একটা ঘটনা থাকবে, ওই ঘটনার আসলে রেজাল্টটা কীরকম হবে। তাহলে একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে রেজাল্ট। এই দুইটা বিষয়কে যেই কনজাংশন কানেক্ট করে বা সংযুক্ত করে তাকে বলা হয় ইলিটিভ কনজাংশন। তো আমরা চলো এখানে একটু দেখি। দেখো, সিরাজ এজ ওয়েল এজ আনোয়ার ওয়াজ প্রেজেন্ট। এখানে কিন্তু ইভেন্ট এবং এই ইভেন্টের ফলে কি রেজাল্ট ওইটার কিন্তু কোনো ইন্ডিকেশন নাই, সুতরাং এটা উত্তর হবে না। আই ওয়াজ এনওয়েট স্টিল আই কেপ্ট কোয়েট। দেখো, আমি কি ছিলাম, আমি রাগান্বিত ছিলাম। হ্যাঁ, এবং বলো রাগান্বিত থাকার ফলাফল কি কখনো শান্ত থাকা হই? বলো তো, রাগান্বিত থাকা এর ফলাফল কি কখনো শান্ত থাকা হই না, সুতরাং এটাও আমরা উত্তর হিসাবে নেব না। নেইদার এ বোরওয়ার নর এ ল্যান্ডারবি। এখানে দেখো ইভেন্ট এবং রেজাল্ট এই জাতীয় কোনো বিষয় নেই। তারপর এটা দেখো, হি ওয়াজ সিনসিয়ার, সে কি ছিল, সে সিনসিয়ার ছিল। অ্যান্ড সো, এবং তাই, হি গেইনড প্রমিনেন্স, এবং তাই কি সে অনেক সুপরিচিতি লাভ করেছে। খেয়াল করো, এটা কিন্তু একটা ইভেন্ট বা একটা বিষয়। হ্যাঁ, যাই বলো, যে সে যে সিনসিয়ার ছিল এই ইভেন্টটার ফলে বা এই বিষয়টার ফলে কি হয়েছে, এই বিষয়টার রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে সে সুপরিচিতি লাভ করেছে, তাই না, সে সুপরিচিতি লাভ করেছে, এ হচ্ছে রেজাল্ট। সুতরাং এখানে আমার সঠিক উত্তর হচ্ছে কি, উত্তর ডি, যে একটা ইভেন্ট থাকবে এবং ওই ইভেন্টের আসলে রেজাল্ট কি হবে। তারপর চলো কোশ্চেন নাম্বার 2, হি হ্যাড গান এওয়ে বিফোর আই কেম। বলেছে হিয়ার দ্য ওয়ার্ড বিফোর। এখানে আসলে বিফোর ওয়ার্ডটা কোন পার্টসপিস হিসাবে ব্যবহার করা হয়েছে এই বিষয়টা আমাকে দেখতে বলেছে। দেখো, এই যে বিফোর, হ্যাঁ এই বিফোর শব্দটা দেখো, এই যে হি হ্যাড গান এওয়ে, এটা হচ্ছে একটা কজ। হ্যাঁ, আবার আই কেম, এটাও কিন্তু একটা কজ। এখন বলো তো, দুইটা কজকে আসলে যুক্ত করে কে? আমরা জানি যে দুইটা কজকে আসলে যুক্ত করে কনজাংশন, সুতরাং এখানে বিফোর একটা কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার একটু খেয়াল করো তোমরা, এই বিফোরটা কিন্তু তোমার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হইতে পারে। দেখো, আমি যদি বলি যে হি স্টুড বিফোর মি, ওকে। অথবা আমি যদি তোমার বলি যে ধরো আই হ্যাভ নেভার সিন হিম বিফোর।
তোমরা একটু খেয়াল করো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এখানে বিফোর শব্দটা কিন্তু দুইটা কসকে যুক্ত করে নয়। বিফোরের আগে যদিও একটা কস আছে, কিন্তু এরপরে কিন্তু কোনো কস নাই। সুতরাং এখানে কিন্তু বিফোরটাকে আমরা কনজাংশন বলতে পারবো না। এখানে বিফোরটা কি করেছে, বিফোরটা এই প্রনাউনের সাথে এই বাকি অংশের হি স্টুড একটা সম্পর্ক নির্ধারণ করে দিয়েছে। তো কোনো একটা শব্দের পরে যদি নাউন বা প্রনাউন থাকে, তার মানে কি ওই শব্দটা প্রিপোজিশন হিসাবে কাজ করে। তার মানে এখানে বিফোরটা প্রিপোজিশন হিসাবে কাজ করেছে। আবার তুমি খেয়াল করো, আই হ্যাভ নেভার সিন হিম বিফোর। আচ্ছা বলো তো, বিফোরটা নর্মালি কি? হ্যাঁ, বিফোরটা নর্মালি কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো তোমরা খেয়াল রাখবা যে কোনো একটা ওয়ার্ড যেটা আসলে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ওই ওয়ার্ডটার পরে কোনো নাউন, প্রনাউন বা নাউন ফেস নেই, তাহলে ওই ওয়ার্ডটার প্রিপোজিশন থাকে না, তখন ওই ওয়ার্ডটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব। সুতরাং এখানে বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব। আমি তোমাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি যদি বলি যে হি জাম্পড ইন দ্য রিভার, ওকে, এটা একটা বাক্য ধরো। তারপর আমি বললাম যে হি জাম্পড ইন, হি জাম্পড ইন, ওকে। এবার তুমি খেয়াল করো একটু, দেখো হি জাম্প, দেখো ইনটা বলতো, ইনটা নর্মালি কি? আমরা আসলে নর্মালি ইনটাকে কি হিসাবে জানি? আমরা কিন্তু ইনটাকে একটা প্রিপোজিশন হিসাবে জানি। এখন মনে রাখবা, কোনো শব্দ সে যদি প্রিপোজিশন হইতে চায়, তাকে একটা কন্ডিশন অবশ্যই পূরণ করতে হবে। ওইটা হচ্ছে প্রিপোজিশনের পরে হ্যাঁ অবশ্যই কোনো নাউন থাকতে হবে, অথবা কোনো প্রনাউন থাকতে হবে, অথবা কোনো নাউন ফেস থাকতে হবে। ওকে, শোনো, তার মানে হচ্ছে প্রিপোজিশন হওয়ার জন্য কি ওই প্রিপোজিশনের পরে কি অবশ্যই তোমার নাউন থাকতে হবে, অথবা প্রনাউন থাকতে হবে, অথবা কি একটা নাউন ফেস থাকতে হবে। এখন যদি ওই প্রিপোজিশনের পরে এই বিষয়গুলো না থাকে, যদি এই বিষয়গুলো না থাকে, তাহলে ওই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। খেয়াল করো, প্রিপোজিশনের পরে যদি নাউন, প্রনাউন এবং নাউন ফেস এই তিনটার মধ্যে যে কোনো একটা বিদ্যমান থাকে, তাহলে ওইটা প্রিপোজিশন থাকবে। আর যদি এই তিনটার মধ্যে কোনোটাই না থাকে, তাহলে ওই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। এবার বলো তো, এই যে ইন, এই ইনের পরে দেখো তোমার এখানে নাউন, হ্যাঁ বলো তো, এখানে একটা নাউন ফেস, এটা আছে নাকি নাই? আছে। তো নাউন ফেস কি আছে, তার মানে এখানে কিন্তু এটা প্রিপোজিশনই থাকবে। কিন্তু বলতো এই প্রিপোজিশনের পরে কোনো নাউন, কোনো প্রনাউন অথবা কোনো নাউন ফেস কি আছে? নাই। সুতরাং এখানে এই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। দেখো কত মজার বিষয় যে একটা শব্দ তোমার এটা কি, এটা কোন পজিশনে বসেছে বা বাক্যের মধ্যে এটার অবস্থানটা কীরকম, এর উপর ভিত্তি করে কিন্তু আসলে পার্টস টু পিস চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে দেখো হি কুড নট উইন, সে জিততে পারিনি, বাট কিন্তু লার্নড এ লট, সে কি অনেক কিছু শিখেছে। এবার তুমি খেয়াল করো ভাইয়া, এ দেখো হি কুড নট উইন, এটা হচ্ছে একটা কজ। আচ্ছা, আবার দেখো এখানে লার্ন, এই লার্নের তোমার সাবজেক্টটা উজ্জ্বল আছে, মানে সাবজেক্টটা লুকায়িত আছে। এই সাবজেক্টটা কিন্তু হি, যে হি কুড নট উইন, সে জিততে পারিনি, বাট কিন্তু হি লার্নড এ লট, সে অনেক কিছু শিখেছে। তার মানে এই যে লার্নড, এই ভার্বটার সাবজেক্ট কিন্তু তোমার কি বলতো, হি। তারপরে দেখো, তারপর এইটা একটা কজ, আবার কি এইটাও একটা কজ। তাহলে এখন বলতো দুইটা কজকে কে যুক্ত করে? আমরা একটু আগে পড়েছি, দুইটা কজকে কনজাংশন যুক্ত করে। সুতরাং এখানে বাট হচ্ছে একটা কি বলতো, কনজাংশন। এখন কথা হচ্ছে যে এই বাটটা, হ্যাঁ এই বাটটা কি তোমার কনজাংশন ছাড়া অন্য কিছু হইতে পারে? যেমন দেখো এখানে অপশন ছিল বার্ব, এই বাটটা কি কখনো বার্ব হইতে পারে কিনা আমরা দেখি। একটা খুব কমন উদাহরণ আছে, এটা হচ্ছে কি, বাট মি নো বার্ডস। একটু খেয়াল করো, আমরা প্রত্যেকটা অপশন একদম ব্যাখ্যা সহকারে পড়ব। দেখো যদি বাটের পরে একটা অবজেক্টিভ থাকে, যদি বাটের পরে একটা অবজেক্টিভ প্রনাউন থাকে, তখন ওই বাটটা হয়ে যাবে
ভার্ব। যেমন বাট মি নো বাটস, কিন্তু করো না, মানে আমার কাছে কি কিন্তু করে না। মনে করো অনেক সময় তুমি যখন কারোর সাথে কথা বলতে চাও বা কাউকে কোনো কিছু বুঝাইতে চাও, তো অনেক সময় সে বলে না যে এটা করব ঠিক আছে কিন্তু কেমন হয়ে যাচ্ছে না, বলে না যে কিন্তু করে অনেকে। তো অনেক সময় কি বলে যে কিন্তু আমার কাছে করো না। তো এটা ইংলিশ কি, বাট মি নো বাটস, মানে আমার কাছে কিন্তু করো না। তাহলে এখানে এই যে বাটটা, এই বাটের পরে কে বসেছে, একটা অবজেক্টিভ প্রনাউন, তাই না, অবজেক্টিভ প্রনাউন। তো সুতরাং এখানে এই বাটটা হচ্ছে কি আমার ভার্ব। ওকে, তো এই বাটটা কিন্তু আবার চাইলে কি তোমার প্রিপোজিশনও হইতে পারে। ঠিক আছে, আমরা একটু দেখি, চলো। আমি বললাম যে তোমার ধরো নান বাট আল্লাহ ক্যান সেভ আস। অথবা বললাম তোমার যে হি ইজ বাট এ চাইল্ড। খেয়াল করো আমরা একটু কি দেখলাম, আমরা একটু দেখলাম যে বাট একটা কনজাংশন হইতে পারে, বাট একটা ভার্বও হইতে পারে। এখন চলো বাট শব্দটা, হ্যাঁ, এটা যখন তোমার ব্যতীত অর্থ প্রকাশ করে, কি অর্থ, ব্যতীত বা ছাড়া, তখন এ বাট হয়ে যাবে প্রিপোজিশন। হ্যাঁ, এবং আবার মনে করো এই বাটটা যখন অনলি অর্থ প্রকাশ করে, কি অর্থ, অনলি, হ্যাঁ, তখন এই বাট হয়ে যাবে তোমার অ্যাডভার্ব। তো চলো আমরা একটু কি দেখি কি অবস্থা। ওকে, দেখো তো, নান বাট মানে কেউ পারে না, বাট আল্লাহ, আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত কেউ পারে না। এখানে বাটের অর্থটা কি বলতো, এখানে বাটের অর্থ হচ্ছে ব্যতীত, যে নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত কেউ পারে না, ক্যান সেভ আস, আমাদেরকে বাঁচাতে পারে না। তার মানে এখানে বাটটা ব্যতীত অর্থ প্রকাশ করতেছে, আর যেহেতু ব্যতীত অর্থ প্রকাশ করতেছে, সুতরাং এটা হচ্ছে কি এখানে একটা প্রিপোজিশন। চলো, হি ইজ বাট এ চাইল্ড, দেখো তো, মানে সে হচ্ছে কি একটা শিশু, সে নিতান্ত একটা শিশু, সে অনলি একটা শিশু। তাহলে যখন এই বাটটা তোমার শুধু, হ্যাঁ, শুধু, কেবল অথবা নিতান্ত, হ্যাঁ, এমন অর্থ প্রকাশ করবে, তখন কি এই বাটটা হয়ে যাবে তোমার একটা অ্যাডভার্ব। তুমি দেখো, তুমি এখানে বাটের জায়গায় অনলি বসায় দেখো, অর্থটা পরিপূর্ণ হবে, যে হি ইজ অনলি এ চাইল্ড। সে কি, মানে অনেক সময় বলে না যে ছোট্ট মানুষের কথাই বেশি কর্ণপাত করিও না, বা ছোট্ট মানুষের কথাই বেশি মনোযোগ দিও না। হি ইজ অনলি এ চাইল্ড, সে কি একটা শিশু, সে একটা বাচ্চা। ঠিক আছে, বা বলে না যে ছোট মানুষ একটু দুষ্টুমি করবেই, এতে এতে কোনো কিছু মনে করার নেই। হি ইজ অনলি এ চাইল্ড, সে একটা শিশু। ওকে, তো এক্ষেত্রে যখন তোমার এই যে অনলি, শুধু, নিতান্ত এরকম অর্থ প্রকাশ করবে, তখন ওই বারটা হয়ে যাবে অ্যাডভার্ব। দেখছো কত মজার বিষয়, যে একটা শব্দ ওইটা একই সাথে কনজাংশন হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, ভার্বও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে, তাই না? তারপরে দেখো, দে সাফার্ড মাচ, তারা অনেক বেশি দুর্ভোগ পুইয়েছে। টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, মানে যখন টর্নেডো তাদের ভিলেজটার মধ্যে হিট করেছে বা আঘাত এনেছে, তখন থেকে কি তারা অনেক বেশি কষ্ট, অনেক বেশি দুর্ভোগ সাফার করেছে। এবার তুমি খেয়াল করো আনটিল, হ্যাঁ, আচ্ছা আগে একটু মনোযোগ দাও, এখানে বাক্যটা কি, দে সাফার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। টর্নেডো হ্যাড হিট, ইটস এ পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এই আনটিল, সিন্স, এজ ইফ, লেট অ্যালোন, এক্ষেত্রে তোমার কোনটার, মানে কোন শব্দটার বাম পাশে বসে পাস্ট ইনডিফিনিট আর ডান পাশে বসে পাস্ট পারফেক্ট? তুমি যদি আমাদের মেডিকেল অ্যাডমিশনের কোর্সে এনরোল থাকো, তাহলে অবশ্যই তুমি ইতিমধ্যে জেনে গিয়েছো, আমরা এই বিষয়গুলো পড়িয়েছি, যে তোমার কি বলতো, সিন্স এবং এজ ইফ, সিন্স এবং এজ ইফ এই দুইটার ক্ষেত্রে বাম পাশে থাকে পাস্ট ইনডিফিনিট, ডান পাশে থাকে পাস্ট পারফেক্ট। এখন কথা হচ্ছে, তার মানে আনটিল আর লেট অ্যালোন হবে না, একদম শিওর। এখন সিন্স হবে নাকি এজ ইফ হবে?
দেখো এজ ইফটা হচ্ছে তোমার যেন অর্থ প্রকাশ করে, যেমন আমি বললাম তোমার যে হি টকড এজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ওকে, খেয়াল করে একটু। তো এই যে এজ ইফটা এখানে কি তোমার যেন, যে সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। আর সিন্সটা কি, সিন্স একটা সময়ের পিরিয়ড অফ টাইম বা একটা সময়ের ব্যাপ্তি প্রকাশ করে। যেমন দেখো দে সাফার মাছ, তারা অনেক বেশি সাফার করেছে, যেন টর্নেডো তাদের গ্রামকে আক্রমণ করেছে। এটাকে মিলে যে তারা অনেক বেশি দুর্ভোগ পুয়েছে, যেন টর্নেডো তাদের গ্রামকে আক্রমণ করতেছে। একটু ভালো করে খেয়াল করো বিষয়টা। এখানে তোমার এজ ইফের পরে যে অংশটা থাকে, হ্যাঁ, এটা কিন্তু তোমার একটা অবাস্তব বিষয়। আমি বললাম যে হি টকড এজ ইফ হি হ্যাড বিন এ কিং, হি হ্যাড বিন এ কিং। দেখো সে এমনভাবে কথা বলে যেন কি সে আসলে রাজা ছিল। তার মানে এক্ষেত্রে হচ্ছে এজ ইফের পরে যে বাক্যটা থাকবে, যে অংশটা থাকবে কজের, ওইখানে অংশটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক একটা অংশ। সে কিন্তু আসলে রাজা ছিল না, কিন্তু তার কথাবার্তায় মনে হয় যে সে হয়তো বা রাজা ছিল। কিন্তু এখন বলো টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, এটাকে কাল্পনিক বিষয় নাকি বাস্তব বিষয়? বাস্তব বিষয়। তার মানে এক্ষেত্রে কি আমার উত্তর হিসেবে এজ ইফও হবে না, সঠিক উত্তর হচ্ছে সিন্স। যে যখন থেকে টর্নেডো তাদের গ্রামে হামলা করেছে, তাদের ভিলেজে আক্রমণ করেছে, আঘাত এনেছে, তখন থেকে কি তারা অনেক বেশি দুর্ভোগ পোয়াইছে। তারপর দেখো গাছ ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপোজ সলিড। হ্যাঁ, এটা হচ্ছে একটা সলিড, ইটস মলিকিউলার স্ট্রাকচার। কিন্তু এই গাছের যে মলিকিউলার স্ট্রাকচার আছে ওটা হচ্ছে কি তোমার লিকুইড। দেখো এখানে তোমার দুইটা বিষয় বলেছে, একটা হচ্ছে কি বলতো সলিড, একটা হচ্ছে কি লিকুইড। আচ্ছা বলো তো এই যে সলিড এবং লিকুইড এই দুটো বিষয় কি বিপরীত ধর্মী বিষয় না? বলো বিপরীত ধর্মী বিষয়। ওকে, আচ্ছা একটা হচ্ছে সলিড মানে সলিড জিনিস, একটা হচ্ছে লিকুইড বা তরল। তো তোমার এই দুটো কি আসছে বিপরীত ধর্মী বিষয়। এখন বললো তো ভাই বিপরীত ধর্মী বিষয়ে কে বসে? বিকজ, সিন্স, অলদো, নাইফ। বিকজ বসে কি বলতো কারণ বোঝাইলে, তাই না? বিকজ হচ্ছে কারণ বোঝাইলে বসে। সিন্স হচ্ছে কি তোমার সময়ের ব্যাপ্তি, হ্যাঁ সময়ের ব্যাপ্তি, তাই না? অথবা সিন্স তোমার কারণ অর্থ বসতে পারে। ইফ কি হচ্ছে যদি, হ্যাঁ, বা শর্ত বোঝাবে, তাই না? শর্ত। তাহলে বিপরীত ধর্মীতে কে হবে? একমাত্র যে দো, অলদো, এগুলো হচ্ছে কি তোমার বিপরীত ধর্মী হবে। ওকে, বিপরীত ধর্মী। তাহলে এখানে সঠিক উত্তর হবে কে বলতো? সঠিক উত্তর হবে এখানে অলদো। এভাবে প্রত্যেকটা অপশন তুমি ব্যঙ্গে ব্যঙ্গে বুঝতে হবে, শুধুমাত্র উত্তরটা না। বাকি তিনটে অপশন কেন আসলে হচ্ছে না, বাকি তিনটে অপশনকে আমি কেন উত্তর হিসেবে পিক করব না, এই বিষয়টা তোমার খুব কনসাইসলি তোমাকে জানতে হবে। দেখো উই কেপ্ট ইন টাচ উইথ দ্য অথরিটিস, মানে আমরা অথরিটির সাথে কি তোমার কেপ্ট ইন টাচ মানে যোগাযোগ রেখেছিলাম। সাম অফ দ্য স্ট্রিট লাইটস, মানে রাস্তাঘাটের বা ফুটপাথের কিছু লাইট ওয়ার ব্রোকেন, ভেঙে ফেলা হয়েছিল, ইন আওয়ার নেইবারহুড। ওকে, এবার তুমি খেয়াল করো, বলতেছে যে আমরা আসলে অথরিটির সাথে যোগাযোগটা রক্ষা করেছিলাম বা তাদের সাথে যোগাযোগটা আমরা মানে রেখেছিলাম। কেন রেখেছিলাম? দেখো কারণ আমাদের পাশের যে ফুটপাথের কিছু লাইট ছিল ওই লাইটগুলো ভেঙে ফেলা হয়েছিল। এখন বলতো আমি যে যোগাযোগ রেখেছিলাম আর ফুটপাথের লাইটগুলো ভেঙে ফেলা হয়েছিল, তার মানে যোগাযোগ রাখার কারণটা কি? যোগাযোগ রাখার কারণটা হচ্ছে তোমার ফুটপাথের লাইটগুলো ভেঙে ফেলা হয়েছিল। এখন কথা হচ্ছে ভাই কারণ অর্থে আসলে কে বসে? দেখো দেয়ারফর কি কারণ অর্থে বসে? না, সুতরাং দেয়ারফর প্রথমেই বাদ। ইন কেস অফ, এটাকে কারণ অর্থে বসে? না, এটাও প্রথমে বাদ। আচ্ছা এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন, তাহলে তার মানে বিকজ অফ নিশ্চয়ই কারণ অর্থে বসে। হ্যাঁ, তোমার মনের প্রশ্নটা কিছুটা হলো সঠিক যে বিকজ অফ কারণ অর্থে বসে। আরেকটা বিষয় মনে করো যে ফর, এই ফর মানে হচ্ছে ফরের কিন্তু একটা অর্থ হচ্ছে জন্য, তাই না? ফর মানে জন্য, তবে এটার আরেকটা অর্থ আছে, ওটা হচ্ছে কারণ বা বিকজ। মানে ফরটা কি বিকজের মতো অর্থ প্রকাশ করতে পারে। আচ্ছা, তার মানে এখানে ফরও হইতে পারে, বিকজ অবও হইতে পারে। কোনটা হবে মনে রাখবা যে তোমার
বিকজ, বিকজের পরে থাকবে একটা কজ, কি থাকবে, একটা কজ থাকবে, এবং বিকজ অফ যে বিষয়টা, এরপরে একটা ফেজ থাকবে। বুঝতে পারবে কজ কি, কজ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, হ্যাঁ ফাইনাইট ভার্ব থাকবে। আর কজ মানে কি, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি একসাথে থাকবে না। এখন তুমি খেয়াল করো তো, সাম অফ দ্য স্ট্রিট লাইটস, দেখো এই যে সাবজেক্ট হচ্ছে স্ট্রিট লাইটস, এবং কি তোমার এখানে সাম অফ দ্য স্ট্রিট লাইটস, এটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট, ওয়ার বোকেন, তার মানে এখানে সাবজেক্টও আছে ভার্বও আছে, তার মানে এটা কি বলতো, এটা হচ্ছে একটা কজ। তো যেহেতু এটা একটা কজ, তাহলে এক্ষেত্রে কে বসবে বলতো, এক্ষেত্রে বসবে বিকজ। আর এখানে বিকজের মতো অর্থ প্রকাশ করে কে, ফর, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ফর, বিকজ অফ সঠিক উত্তর হবে না। আচ্ছা চলো তাহলে বিকজ আর বিকজ অফ এই বিষয়টা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। দেখো আমি এখানে লিখলাম যে আই কুড নট গো দেয়ার ড্যাশ আই ওয়াজ ইল। আবার ধরো একটা বাক্য লিখলাম যে আই কুড নট গো দেয়ার ড্যাশ মাই ইলনেস। আচ্ছা একটু খেয়াল করো, দেখো এখানে আমি সেখানে যেতে পারিনি, এটার কারণ কি, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। আমি সেখানে যেতে পারিনি, এটার কারণ কি, মাই ইলনেস, আমার অসুস্থতা ছিল। দুইটাই কিন্তু আসলে কারণ বোঝাচ্ছে, তাহলে কোনটা হবে বোঝো, বিকজ হবে নাকি বিকজ অফ হবে। একটু খেয়াল করো, এই যে বিকজের পরে কি থাকতে হবে, বিকজের পরে একটা কজ থাকতে হবে, আর কি বিকজ অফের পরে কি থাকবে, একটা ফেজ থাকবে। একটু খেয়াল করো, অথবা একটা নাউন থাকবে, অথবা একটা প্রনাউন থাকবে, ঠিক আছে। এখানে ফেজ বলতে নর্মালি কি তোমার নাউন ফেজই থাকবে। এবার বলো আই ওয়াজ ইল, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে আই ওয়াজ ইল এটা হচ্ছে কি একটা কজ। তো যেহেতু এই সবটা একটা কজ, তাহলে কজের ক্ষেত্রে কে বসবে, বিকজ বসবে, তো এখানে হবে কি বিকজ হবে। বলো তো এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব আছে নাই, সুতরাং এটা হচ্ছে একটা ফেজ, আর ফেজের আগে কে বসবে, বিকজ অফ বসবে। তো আশা করি যে বিকজ আর বিকজ অফ এর মধ্যে যে একটা পার্থক্য ছিল তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। চলো নেক্সট, ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ। দেখো চিপেস্ট, দ্য চিপেস্ট মানে কি, দ্য প্লাস সুপারলেটিভ। আচ্ছা তো এখানে একটু খেয়াল করো, এই দা প্লাস সুপারলেটিভ আসলে কখন হয়, যখন তুমি দুইয়ের অধিক কোনো বিষয়ের মধ্যে তুলনা করবা এবং একটাকে বোঝাবা, মানে দুইয়ের অধিক, হ্যাঁ দুইয়ের অধিক বিষয়ের মধ্যে তুলনা করে তুমি যখন একটা বিষয়কে রেফার করবা, নির্দেশ করবা, তখন তোমাকে এই সুপারলেটিভটা ব্যবহার করতে হবে। তাহলে ফর মাই সেলফ আমার জন্য, আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনুতে, এবং ওই চিপেস্ট যে ডিশ ছিল ওটা আসলে কী ছিল। দেখো আমি যদি বলি যে ফর এক্সাম্পল, এখন মূলত ভাই ফর এক্সাম্পল আমরা কখন ইউজ করি, যখন আসলে অনেকগুলো বিষয়কে আমরা নির্দেশ করি এবং একটা বিষয়ের উদাহরণ দেই, তখন আমরা কি, তখন আমরা ফর এক্সাম্পলটা ব্যবহার করি, যে আমরা অনেকগুলো বিষয় আমরা নির্দেশ করেছি এবং কয়েকটা উদাহরণ দিচ্ছি। কিন্তু বল এখানে তো আমি জিনিস দ্য চিপেস্ট, এর মানে হচ্ছে আমি একটা বিষয় নির্দেশ করতেছি এবং একটা বিষয়ের কথা বলতেছি, সুতরাং এখানে কি ফর এক্সাম্পল হবে না। ফর এক্সাম্পল হবে যখন আমি অনেকগুলো বিষয় নির্দেশ করব এবং তার থেকে এক দুইটা উদাহরণ বলবো, কিন্তু এখানে কিন্তু আমি অনেকগুলো বিষয় নির্দেশ করি না। দ্য চিপেস্ট এর মানে হচ্ছে আমি একটা বিষয়কে নির্দেশ করতেছি এবং একটাই উদাহরণ দিব, সুতরাং এখানে ফর এক্সাম্পল হবে না।
লাইকলি হবে না। কেন লাইকলি হবে না? লাইকলি তোমার নির্দেশ করে পসিবিলিটি বা তোমার একটা আনসার্টেনটি নির্দেশ করে, তাই না? কিন্তু এখানে তো ওই ব্যক্তি আসলে কি, সে একদম নিশ্চিত যে সে কি আসলে সবচেয়ে চিপেস্ট, সবচেয়ে কম মূল্যের, হ্যাঁ, যে ডিশটা, যে খাবারটা আছে, সে ওইটাকেই পছন্দ করেছে। এখানে আসলে তোমার এরকম লাইকলি বা পসিবিলিটির কোনো কিছু নাই, কারণ এক্ষেত্রে ওই ব্যক্তি নিশ্চিত। দেখো বাট ইট ওয়াজ, কিন্তু এটা ছিল একটা মাটন চপ। দেখো সে সবচেয়ে তোমার সবচেয়ে সস্তা খাবারটা সে চুজ করেছে, পছন্দ করেছে, কিন্তু এটা ছিল মাটন চপ। এখানে কি কোনো কন্ট্রাডিকশন বোঝাচ্ছে? যে সস্তা খাবারের সাথে মাটন চপে কোনো কন্ট্রাডিকশন বা কোনো মানে কোনো ধরনের বৈপরীত্য আছে বলতো? নাই। কিন্তু যেহেতু কোনো বৈপরীত্য নাই, সুতরাং এখানে এটাও হবে না। তাহলে এটা হবে যে অ্যান্ড এবং দ্যাট ওয়াজ এ মাটন চপ। কারণ অ্যান্ড কি দুইটা বিষয়কে, সমধর্মী দুইটা বিষয়কে যুক্ত করে। তারপরে চলো দেখি, দ্য রাইজ ইন আনএমপ্লয়মেন্ট ইন সিটিস, মানে শহরের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। মোর অ্যান্ড মোর পিপল কন্টিনিউ টু মুভ টু আরবান সেন্টার্স। একটু খেয়াল করো, শহরের মধ্যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে মানুষের কি করা উচিত? মানুষের শহরটা ছেড়ে দেওয়া উচিত, তাই না? যেহেতু বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে কি বলতেছে? শহরে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষ ধীরে ধীরে কি শহরের দিকে মুভ করতেছে। তার মানে দুইটা বিষয় কিন্তু বিপরীত, যে একদিকে কি শহরে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, আবার অন্যদিকে মানুষ শহরে আরো মুভ করতেছে। এখন কোনো জায়গায় যদি বেকারত্ব বেড়ে যায়, বেকারত্ব কেন বাড়ে? কারণ মানুষের সংখ্যা অনেক বেশি। তখন কি করা উচিত? মানুষের সংখ্যা কম হওয়া উচিত, কিন্তু কম না হয়ে এখানে আরও মানুষ শহরে বেশি থেকে বেশি মুভ করতেছে। তার মানে এই দুইটা আইডিয়া হচ্ছে তোমার একটা কন্ট্রাডিকশন বা একটা, হ্যাঁ, বিপরীত ধর্মী একটা বিষয়, তাই না? বিপরীত ধর্মী একটা বিষয়। আর বিপরীত ধর্মী বিষয়ের ক্ষেত্রে কে বসে বলো তো? ইন এডিশন বসে না? বসে না। তারপর ডিউ টু তো তোমার জন্য অর্থে বসে, জন্য বা কারণ অর্থে বসে, তাই না? সুতরাং এটাও তো হচ্ছে না। তাহলে ডেসপাইট, দেখো ডেসপাইট বসে, দেখো ডেসপাইট এবং তোমার ইভেন্টু, ডেসপাইট এবং ইভেন্টু দুইটাই বসে বিপরীত। দুইটাই কি বলো? দুইটাই বিপরীত অর্থে বসে, কিন্তু পার্থক্য হচ্ছে ওই যে বিকজ আর বিকজ অফ এর মতো। ডেসপাইটের পরে বসবে কি বলতো? একটা ফেস, হ্যাঁ, আর ইভেন্টুর পরে বসবে কি? একটা কজ। ওকে, এবার তুমি খেয়াল করো, এই গ্যাপের পরে দ্য রাইজ ইন দ্য আনএমপ্লয়মেন্ট, এখানে কি কোনো সাবজেক্ট বা ভার্ব আছে? নাই। তার মানে এটা কিন্তু কোনো কজ না। যেহেতু এটা কোনো কজ না, এক্ষেত্রে ইভেন্টু বসবে না। সঠিক উত্তর হচ্ছে ডেসপাইট। তারপরে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, সে এই স্কুলের প্রিন্সিপাল ড্যাশ দ্য লাস্ট 5 years। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টু, এই টুটা কিন্তু আসলে কোনো সময় নির্দেশ করতে আমরা ব্যবহার করি না, যেহেতু বলছে লাস্ট 5 years, এটা সময়কে বোঝাচ্ছে। তো টু কিন্তু আসলে কোনো সময়কে নির্দেশ করে না, সুতরাং এটা প্রথমেই হবে না। আর সিন্স দ্বারা কোনো বিষয়ের আসলে স্টার্টিং টাইমকে বোঝায়। যেমন আমি বললাম যে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, হ্যাঁ, দেখো সিন্স মর্নিং, খেয়াল করো এই যে মর্নিং, হ্যাঁ, এটা কিন্তু তোমার একটা স্টার্টিং টাইম, যে আমি পড়াটা শুরু করেছিলাম কখন থেকে? সকাল থেকে। তাহলে সকালটা হচ্ছে আমার পড়াশোনা শুরু করার একটা স্টার্টিং টাইম। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো, সে ওই স্কুলের প্রিন্সিপাল হয়ে আছে 5 বছর ধরে। তাহলে এখানে 5 বছরটা কি কোনো স্টার্টিং টাইম না? আমি যদি বলতাম যে সে 2015 সাল থেকে এই কলেজের প্রিন্সিপাল, তাহলে 2015 সালটা হয়তো স্টার্টিং টাইম। এখানে থাকতো যে তোমার থাকতো যে 2015, তখন আমি এখানে সিন্স বসাতে পারতাম যে 2015 সাল হচ্ছে তার প্রিন্সিপাল হওয়ার স্টার্টিং টাইম, কিন্তু বিষয়টা তো এমন না। সুতরাং এখানে আমরা সিন্সকেও ব্যবহার করতে পারতেছি না। এখন হচ্ছে ডিউরিং আর ফর, দেখো ডিউরিংয়ের পরে তোমার একটা ইভেন্ট বসে, হ্যাঁ, ইভেন্ট বা অকেশন বসে। যেমন আমি যদি বলি, বা একটা পিরিয়ড অফ টাইম বসে, হ্যাঁ, একটা পিরিয়ড অফ টাইম। যেমন আমি বলি তোমার ডিউরিং সামার, ডিউরিং দ্য সামার, হ্যাঁ, বা তো বললাম যে ডিউরিং দ্য ওয়ার।
মানে একটা ইভেন্ট, সামার একটা ইভেন্ট বা ওয়ার একটা ইভেন্ট, হ্যাঁ, এরকম ইভেন্টের ক্ষেত্রে অকেশনের ক্ষেত্রে কি তোমার ডিউরিংটা বসে। কিন্তু তোমার এরকম সময় নির্দেশ করতে, সময়ের যে একটা ব্যাপ্তি যে 5 বছর ধরে, এক্ষেত্রে আসলে তোমার ডিউরিংও বসে না, এক্ষেত্রে বসে ফর। তারপরে দ্য ওমেন সিজ দ্য ক্যাট আউট ইন দ্য রেইন, মানে একটা মহিলা কি দেখলো, একটা ক্যাটকে, একটা বিড়াল ছানাকে কি বৃষ্টির মধ্যে বাহিরে দেখলো। দ্য ক্যাট ইজ গান বাই দ্য টাইম দ্য উমেন গোস আউটসাইড। এখন খেয়াল করো, একটা মহিলা তিনি একটা বিড়াল ছানাকে বাহিরে দেখলো। এখন দেখার পরে তিনি ওই বিড়াল ছানাটা নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি নিয়ে আসতে গিয়ে দেখে যে তিনি যখন বাহিরে বের হয়েছে, গিয়ে দেখে যে ওই বিড়াল ছানাটা নাই। তো তিনি যদি একটা বিড়াল ছানা দেখে, তাহলে স্বাভাবিক বিষয়টা কি, তিনি বাহিরে বের হয়ে ওই বিড়াল ছানাটা ওইখানে আসে, ওই বিষয়টা উনি দেখবে। কিন্তু উনি গিয়ে দেখলো বিড়াল ছানাটা নাই হয়ে গেছে। তার মানে এটা একটা বিপরীত ঘটনা। তাহলে বিপরীত ঘটনার ক্ষেত্রে কে বসে বলো তো? এন্ড বসে না, এন্ড তো বসে সমধর্মী ঘটনা, বিপরীত না, তাই না? সুতরাং এন্ড হবে না। ইফ বসে শর্তের ক্ষেত্রে, তাহলে ইফও হবে না। আফটার অল বসে কোনো বিষয়ে জোর দিতে, হ্যাঁ, কোনো বিষয়ে জোর দিতে, তাহলে এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে হাউইবার। হাউইবার বসে বিপরীত ধর্মী দুইটা আইডিয়ার ক্ষেত্রে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট, হুইচ উড ইউ ড্যাশ হ্যাভ, আইস অর কফি? মনে রাখবেন একটা বিষয়টা হচ্ছে, আমি যখন দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয়কে পছন্দ করব, দুইটা বিষয় কি, একটা হচ্ছে আমার আইস নাকি কফি, দুইটা বিষয়ের মধ্যে আমি যখন একটা বিষয়কে পছন্দ করব, সেক্ষেত্রে উডের পরে অবশ্যই রেদার বসবে। কে বসবে? অবশ্যই কে বসবে? উডের পরে রেদার বসবে। আর নর্মালি উড যদি না থাকে, সেক্ষেত্রে তোমার পিএফআরটাও আমরা ব্যবহার করতে পারি। তো উড না থাকে, তো যেহেতু এখানে উড আছে, সুতরাং অবশ্যই এখানে রেদারটাই সঠিক উত্তর হবে। তারপর দেখো, লিভিং ইন দ্য ওয়াটার, পানিতে বসবাস করে, হোয়েলস বেথ ইয়ার। আচ্ছা, নর্মালি যারা পানিতে বসবাস করে তারা কিন্তু আসলে কি তোমার মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নেই না, তাই না? তারা তো পানির মধ্যে আসলে শ্বাস প্রশ্বাস নেই। কিন্তু তিমির ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন। যদিও তারা কোথায় পানিতে বসবাস করে, তারা কি বলতো বাতাসের মধ্যে, মানে দেখবা তিমি কিন্তু একবার ডুব দেওয়ার আগে একটু উপরে ওঠার পরে কিন্তু শ্বাস নিয়ে তারপর আবার সমুদ্রের গভীরে চলে যায়, তাই না? তো তিমি কিন্তু মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসটা করে। তো একটা জলজ প্রাণী যে আসলে জলে বাস করে, তার জন্য স্বাভাবিক ঘটনা হচ্ছে সে জলের মধ্যে শ্বাস প্রশ্বাস নেবে। কিন্তু তিমির ক্ষেত্রে ঘটনাটা স্বাভাবিক না, ঘটনাটা হচ্ছে বিপরীত। সে কি বাইরে বা বাতাসে কি সে শ্বাস প্রশ্বাসটা নেই। তো বিপরীত ধর্মী ঘটনার ক্ষেত্রে কে বসে বলো তো? ফর বসে না, ফর তো বসে কারণ অর্থে, হ্যাঁ, এটা হবে না। নাও তো হবেই না। দো বসতে পারে, আবার ডেসপাইট, দো অলদু অথবা ডেসপাইট, এই দুইটাই কি বলতো বিপরীত ধর্মী ঘটনার ক্ষেত্রে বসে। কিন্তু এই যে ডেসপাইটের পরে কে থাকবে? একটা ফেস থাকবে, হ্যাঁ, আর তোমার দোর পরে কি থাকবে? একটা কস থাকবে। এবার দেখো, লিভিং ইন দ্য ওয়াটার, এই বাক্যে কি কোনো সাবজেক্ট অথবা কোনো ফাইনাইট ভার্ব আছে? দেখো, লিভিং কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না, লিভিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই না? তোমরা আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের উপরে যে আমাদের একটা লেকচার আসবে, ওটা দেখলে বুঝতে পারবে যে লিভিং কি একটা নন ফাইনাইট ভার্ব। তার মানে এই অংশে কোনো সাবজেক্ট অথবা কোনো ফাইনাইট ভার্ব নাই। সুতরাং এই অংশটা হচ্ছে একটা ফেস। তো যেহেতু এই অংশটা একটা ফেস, তাহলে ফেজের আগে কে বসবে? ডেসপাইট। সঠিক উত্তর হচ্ছে ডেসপাইট। দেখো, উই ওয়েন্ট আউট, হ্যাঁ, আমরা কি তোমার বাহিরে বের হয়ে গেলাম, দ্য কুল্ড ওয়েদার। আচ্ছা, যখন বাহিরে আসলে খুব ঠান্ডা থাকবে, তখন স্বাভাবিক ঘটনা কি, কেউ বাইরে যাইতে চাবে না। কিন্তু ঠান্ডা থাকা সত্ত্বেও ওরা বাইরে বের হয়ে গেছে, তার মানে এটা কি বিপরীত ধর্মী ঘটনা, তাই না? বিপরীত ঘটনা। তাহলে বিপরীত ঘটনার ক্ষেত্রে কে বসে বলো তো? এই দেখো, হাউইবার বসে না, বিসাইড বসে না, কে বসে? ডেসপাইট আর অলদু। তো আমরা একটু আগে পড়লাম যে ডেসপাইট বসে কার ক্ষেত্রে বলতো? ফেজের ক্ষেত্রে। আর অলদু বসে
কজের ক্ষেত্রে, তাই না? তাহলে এক্ষেত্রে দ্য কোল্ড ওয়েদার, এখানে কি কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব আছে? উত্তর হচ্ছে নাই। সুতরাং এটা হচ্ছে একটা ফেজ। আর ফেজের ক্ষেত্রে কে বসবে? অবশ্যই অবশ্যই ডেসপাইট বসবে। Shipmates of the ancient mariner, the dead albatross around his neck, মানে একটা কিন্তু গল্প ছিল। গল্পটা হচ্ছে কি, তোমার একজন নাবিক ছিল, হ্যাঁ, সে একটা অ্যালবাট্রস, একটা পাখির নাম, ওই পাখিটাকে মেরে সে তার গলার মধ্যে ঝুলায় রাখছিল। তো এই বিষয়টা বলতেছে, হ্যাঁ, যে সে তার গলার মধ্যে কি ওই পাখিটাকে, ওই মৃত পাখিটাকে সে ঝুলিয়ে রাখছিল। এখন হচ্ছে এই যে হ্যাং যে বিষয়টা আছে, হ্যাং, হ্যাঁ, এটা হচ্ছে B1, তাই না? তো এইটার মধ্যে তোমার কিছু বিষয় আছে। তুমি দেখো হ্যাংয়ের B2 দুইটা, একটা হচ্ছে তোমার হাং, একটা হচ্ছে হ্যাংড। এটার B3ও দুইটা, একটা হচ্ছে হাং, একটা হচ্ছে তোমার হ্যাংড। ওকে, আচ্ছা, এবার বোঝা যাচ্ছে কোনটার অর্থ কি। এটার অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলানো। এটা হচ্ছে কি বলতো? ফাঁসিতে, হ্যাঁ, ফাঁসিতে তোমার ঝুলানো, ঠিক আছে। আর এটা অর্থ হচ্ছে কি তোমার টানিয়ে রাখা বা ঝুলিয়ে রাখা, হ্যাঁ, টানিয়ে রাখা, টানিয়ে বা ঝুলিয়ে রাখা। ওকে, এবার খেয়াল করো, সে কি তার গলার মধ্যে ওই পাখিটাকে ফাঁসি দিয়েছিল, নাকি গলার মধ্যে ওই পাখিটাকে ঝুলিয়ে বা টানিয়ে রেখেছিল? কোনটা বলো তো? গলার মধ্যে ওই পাখিটাকে কি সে তোমার টানিয়ে রেখেছিল বা ঝুলিয়ে রেখেছিল। তো এক্ষেত্রে আমার তোমার উত্তর হবে কোনটা বলো তো? হাং, ঠিক আছে। এক্ষেত্রে তো উত্তর হবে কোনটা? হাং। তোমার এখানে হ্যাং তো হবে না, মানে হ্যাংটা মানে হচ্ছে ফাঁসিতে ঝোলানো, এই হাংটা হবে সঠিক উত্তর। হ্যাংস হবে না, কারণ হ্যাংস মানে কি এস আছে, মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এটা অতীতের ঘটনা, এটা হবে না। আর হ্যাঙ্গিং, হ্যাঙ্গিংটা এখানে হবেই না, কারণ হ্যাঙ্গিং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আমার এখানে একটা ফাইনাইট ভার্ব একটা বাক্যের মধ্যে অবশ্যই লাগবে, সুতরাং এটাও আমার সঠিক উত্তর হবে না। No, I don't mind waiting at all. Dash, it does not take you more than 1 hour. খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলতেছে আমি মাইন্ড করব না, কখন? যখন তুমি আসলে আমাকে 1 ঘন্টার বেশি তুমি যদি আমাকে ওয়েট না করাও, তাহলে আমি মাইন্ড করব না। এবার খেয়াল করো একটু, দেখো ইনস্পাইট অফ, ইনস্পাইট অফের পরে একটা ফেজ বসে, কে বসে? একটা ফেজ বসে। এখন বলতো ইট ডাজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা কি ফেজ নাকি কজ? উত্তর হচ্ছে এটা হচ্ছে একটা কজ। এই কজের ক্ষেত্রে তো ইনস্পাইট অফ বসবে না, এটা প্রথমেই বাদ। এবার চলো আনটিল। নর্মালি আনটিল এবং ইভিন ইফ, নর্মালি জেনারেলি, হ্যাঁ, তোমার এদের পরে কি নেগেটিভ সেন্টেন্স হয় না, নেগেটিভ, হ্যাঁ, হয় না। তো যেহেতু এখানে নেগেটিভ আছে, ডাজ নট, তার মানে কি এই দুইটাও কি তোমার হবে না। সঠিক উত্তর হচ্ছে এস লং এস। তারপর চলো দেখো, ইউ ক্যান লিড এ হর্স, তুমি একটা হর্সকে লিড করতে পারো টু ওয়াটার, তুমি একটা ঘোড়াকে পানির দিকে নিয়ে যাইতে পারো, মেক ইট ড্রিঙ্ক, কিন্তু তুমি কি তাকে আসলে পানি পান করাতে পারবে না। মানে এখানে বোঝাচ্ছে যে কাউকে আসলে জোর করে কোনো কিছু হয় না। তুমি হয়তো বা সর্বোচ্চ একটা ঘোড়াকে ঠেলে ঠুলে পানির কাছে নিয়ে যেতে পারবা, কিন্তু তাকে তুমি জোর করে পানি পান করাতে পারবা না। তো দেখো পানির কাছে নিয়ে যাওয়া, এটা হচ্ছে একটা কি বাক্য, একটা মানে একটা পজিটিভ অ্যাজারশন দিচ্ছে। আর তুমি পানি পান করতে পারবা না, এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাজারশন দিচ্ছে। তার মানে কি বিপরীত ধর্মী বিষয়, তাই না? বিপরীত ধর্মী বিষয়, হ্যাঁ। তাহলে বিপরীত ধর্মী বিষয়ের ক্ষেত্রে কে বসে? দেন বসবে না, এটা তো বসবে না। ইউ ক্যান নট বসবে না, কারণ হচ্ছে দেখো ইউ ক্যান লিড এ হর্স টু ওয়াটার, এটা একটা কজ। আবার তুমি তাকে মেক ইট ড্রিঙ্ক, এটা আরেকটা কজ। তাহলে দুইটা কজকে যুক্ত করতে তো অবশ্যই একটা কনজাংশন লাগবে। অপশন এতে তো কোনো কনজাংশন নাই, সুতরাং অপশন এ হবেই না। আর এন্ড হবে না, কারণ বিপরীত ধর্মীর ক্ষেত্রে এন বসে না, এন বসে সমধর্মীর ক্ষেত্রে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি আমার তোমার অপশন সি। তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো, বলছে ফর ইউর কোঅপারেশন, মানে তোমার সাহায্যের জন্য, তোমার সহযোগিতার জন্য,
she would have failed মূলত তোমার সহযোগিতার জন্য সে ব্যর্থ হয়েছে নাকি আসলে তোমার সহযোগিতা ছাড়া সে ব্যর্থ হয়েছে কোনটা তোমার সহযোগিতা ছাড়া সে ব্যর্থ হইতে পারতো she would have failed মানে তোমার সহযোগিতা ছাড়া সে ব্যর্থ হইতে পারতো এখন বলো তো এই যে ফর ইউর কোঅপারেশন খেয়াল করো এখানে বুঝো একটু ডেসপাইট ডেসপাইটের পরে তোমার কে বসে বলো তো নাউন বসে নাউন প্রনাউন বসে অথবা কি নাউন একটা ফেস বসে হ্যাঁ ডেসপাইটের পরে কি নাউন বসে প্রনাউন বসে অথবা নাউন একটা ফেস বসে এখন বলো ফর ইউর কোঅপারেশন কিন্তু ডেসপাইটের পরে কি সরাসরি কোনো প্রিপোজিশন কিন্তু আসবে না কোনো প্রিপোজিশন সরাসরি আসবে না কিন্তু এখানে কি আছে ফর একটা প্রিপোজিশন সুতরাং ডেসপাইট হবে না উইথাউটের ক্ষেত্রে সেম কথা ডেসপাইটের মতোই সুতরাং উইথাউটও হবে না আচ্ছা ইন কেসের পরে একটা পুরো একটা কজ বসে একটা কলস বসে যেহেতু এখানে ফর ইউর কোঅপারেশন এটা কিন্তু কোনো কজ না এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই সুতরাং এখানে ইন কেসটা হবে না বাট হবে অথচ বাট কীভাবে হবে মনে রাখবে যে বাট আর ফর এই বাট ফর এই দুইটা মিলে উইথআউটের কাজ করে কার কাজ করে উইথআউটের কাজ করে এবার তুমি মিলাও যে উইথআউট ইউর কোঅপারেশন তোমার সহযোগিতা ছাড়া শি উড হ্যাভ ফেল্ড মানে বাট ফর দুইটা মিলে উইথআউট বা ব্যতীত অর্থ প্রকাশ করে হ্যাঁ ব্যতীত বা ছাড়া অর্থ প্রকাশ করে তার মানে এখানে উত্তর হচ্ছে কি আমার বাট নেক্সটে যাই আই উইল নট সিং দ্য সং আমি গানটা গাইবো না ইউ সিং উইথ মি হ্যাঁ এখানে কী বলছে এখানে তোমার শর্ত বোঝাচ্ছে কী বোঝাচ্ছে শর্ত যে তুমি যদি গান না গাও আমার সাথে আমি তোমার সাথে গান কি মানে আমি গানটা গাইবো না তুমি যদি আমার সাথে কি গানটা না গাও আমি গানটা গাইবো না তাহলে শর্ত বোঝালে কি বিকজ বসে না বিকজ তো বসে কারণ অর্থে হবে না লেস্ট বসে না লেস্ট হবে না লেস্ট বোঝায় কখন যে নতুবা বা নইলে অর্থে হ্যাঁ যেমন ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন নইলে তুমি ট্রেনটা মিস করবে তাহলে এটা হচ্ছে নতুবা অর্থে বসে বা নতুবা বা নইলে অর্থে বসে সুতরাং এটাও কি এখানে হবে না আমার লাগবে শর্ত ফর বসে শর্ত অর্থে না ফর কিন্তু ওই যে তোমার বিকজের মতোই কারণ অর্থে বসে সুতরাং উত্তর হচ্ছে কি আনলেস আনলেস মানে কি যদি না সুতরাং এটা কি তোমার শর্তের ক্ষেত্রে বসে সঠিক উত্তর হচ্ছে কি তোমার আমার এ তারপরে রিমেম্বার দ্যাট দিস হ্যাপেন ফার্স্ট অ্যান্ড ওয়াজ ড্যাশ টু দ্য এপিসোড দ্যাট হ্যাপেন্ড আফটারওয়ার্ডস বলতেছে এটা হচ্ছে ফার্স্ট মানে এটা হচ্ছে কি আমার ফার্স্ট এপিসোড এবং এর আগেও কি অনেকগুলো এপিসোড আমার হয়েছে ঠিক আছে এমন তুমি খেয়াল করো এখন তুমি খেয়াল করো যে রিমেম্বার দ্যাট দিস হ্যাপেন ফার্স্ট মানে এটা কি সবচেয়ে প্রথম ঘটেছে তাহলে প্রথম ঘটেছে মানে কি এরপরে যে এপিসোডগুলো ঘটেছে ওই এপিসোডগুলোর আগে ঘটেছে এটা সবার আগে প্রথম মানে কি সবার আগে ঘটেছে বিফোর কি বোঝায় দেখো বিফোরের পরে কিন্তু টু বসে না বসে কখনো টু বসতে পারে না হবে না সিন্স কি বোঝায় আগে সিন্স কিন্তু আগে বোঝায় না বিফোরে যদিও আগে বোঝায় কিন্তু বিফোরের পরে তো এভাবে টু বসতে পারে না এমন পিরিয়ড পিবিএস এই দুইটার পরে টু বসতে পারে কিন্তু দেখো পিবিএস দ্বারা কিন্তু একেবারে সবচেয়ে আগেরটা বোঝায় না মানে প্রথম বোঝায় না এমন কথা তোমার এখানে আছে 1 2 3 4 5 5টা এপিসোড এক্ষেত্রে আমি 4কে বলতে পারি যে 5-এর পিবিএস অথবা 3কে বলতে পারি কি 4-এর পিবিএস কিন্তু আমি কিন্তু 2কে বলতে পারি না যে 2 হচ্ছে 4-এর পিবিএস মানে পিবিএস মনে হচ্ছে তোমার উল্টা সিকোয়েন্সে 4কে বলতে পারি 5-এর 3কে বলতে পারি 4-এর কিন্তু এখানে বলছে ফার্স্ট সর্বপ্রথম তাহলে সর্বপ্রথম বোঝাতে আমরা কখনো এরকম কি তোমার পিবিএসটা ব্যবহার করতে পারি না কারণ পিবিএস হচ্ছে সর্বপ্রথম বোঝায় না পিবিএস বোঝায় এর আগেরটা এর ইমিডিয়েটলি আগেরটা যেমন 5-এর ইমিডিয়েট আগে কে 4 এটা বোঝায় আমাকে বলছে ফার্স্ট সর্বপ্রথম বোঝাইতে আমার ব্যবহার করতে হবে পিরিয়ড তাহলে এই হচ্ছে আমাদের পার্ট 1-এর বিষয়গুলো আমাদের এখানেই শেষ এখন আমরা পড়বো পার্ট 2-তে আসলে কি কি আছে চলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ একটা বাক্যের মধ্যে একটা শব্দ দেখে বলতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ চলো আমরা একটু দেখি উই ওয়ার্ক এভরিডে আমরা প্রত্যেক দিন কাজ করি এক্সেপ্ট ফ্রাইডে আচ্ছা মনে রাখবা
একদম ইজি একটা বিষয়। হ্যাঁ, এক্সেপ্ট এটা যখন তোমার ব্যতীত অর্থ প্রকাশ করে, ব্যতীত বা ছাড়া অর্থ প্রকাশ করে, তখন এই অ্যাকসেপ্টটা হচ্ছে কি তোমার প্রিপোজিশন। তাহলে এখানে তো বুঝতে আমরা প্রতিদিন কাজ করি শুক্রবার ছাড়া বা শুক্রবার ব্যতীত, তো যেহেতু এখানে অ্যাকসেপ্টটা ব্যতীত অর্থ প্রকাশ করতেছে, সুতরাং এখানে অ্যাকসেপ্টটা কী হবে, প্রিপোজিশন হবে। ঠিক আছে, পাশাপাশি অ্যাকসেপ্টটা তোমার কনজাংশন হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করতে পারে যখন দুইটা কজকে যুক্ত করবে তখন। তারপর চলো, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নাউন। হ্যাঁ, নাউন হচ্ছে কি বলতো, পি মডিফায়ার। তোমরা জানো যে পি মডিফায়ার মানে কি? হ্যাঁ, পি মডিফায়ার মানে হচ্ছে যেই শব্দটা কোনো কিছুর পূর্বে বসে মডিফাই করে। যেমন আমি যদি বলি গুড বই, গুড বই। আচ্ছা, এবার বলো তো তুমি এখানে গুড শব্দটা বইকে মডিফাই করতেছে না? অবশ্যই মডিফাই করতেছে। তাহলে এই যে মডিফাইটা করতেছে, মডিফাইটা কি এই যে বই, হ্যাঁ, এটার আগে বসে করতেছে নাকি পরে বসে করতেছে? অবশ্যই আগে বসে করতে, কারণ বই এটার আগে বসছে কে, গুড। তাহলে আগে বসে যদি মডিফাই করে এর নাম হচ্ছে পি মডিফায়ার। আচ্ছা, এবার বলো এখানে কোনটাতে আসলে তোমার নাউন। এখন দেখো এখানে গুডটা কি, এখানে গুড কিন্তু অ্যাডজেক্টিভ, কি বলো তো, অ্যাডজেক্টিভ। তাহলে ওটা বলতেছে যে এখানে যদিও পি মডিফায়ারটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু ওরা বলতেছে না অ্যাডজেক্টিভ না, কি লাগবে, নাউন লাগবে। কি হিসাবে, পি মডিফায়ার হিসেবে। যেমন আমি যদি বলি তোমার ধরো যে স্কুল বই, স্কুল বই, এখানে স্কুলটা কি, স্কুলটা কিন্তু বইকে মডিফাই করতেছে কি হিসাবে, পি মডিফায়ার হিসাবে। স্কুলটা হচ্ছে নাউন। তাহলে নাউন যখন পি মডিফায়ার হিসেবে বসে, ওরা এরকম একটা এক্সাম্পল চাচ্ছে যে নাউনটা অন্য একটা নাউনের পূর্বে বসে। তোমরা অবশ্যই নাউন এডজেক্টিভ পড়েছো, ওই যে নাউন এডজেক্টিভ কোনটার মধ্যে আছে ওরা জানতে চাচ্ছে। চলো আমরা দেখি, উই এনজয়েড এ ফেবুলাস আউটিং। দেখো আউটিং হচ্ছে নাউন, আর ফেবুলাসটাই দেখো কোনো শব্দের শেষে উ ইউ এস আছে মানে এটা হচ্ছে এডজেক্টিভ। তাহলে এখানে তো আউটিংকে ফেবুলাস পি মডিফাই করতেছে, মানে ফেবুলাস এখানে পি মডিফায়ার, কিন্তু ওরা চাচ্ছে নাউনকে পি মডিফাই, মানে ওই পি মডিফায়ারটা হবে নাউন, কিন্তু এখানে পি মডিফায়ারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সুতরাং এটা সঠিক উত্তর হবে না। সেম, উই হ্যাড এ প্লিজেন্ট জার্নি। হ্যাঁ, এটা হচ্ছে নাউন, এটাকে পি মডিফাই করতেছে কে, প্লিজেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এটাও সঠিক উত্তর হবে না। নো প্যাসেঞ্জার ফাইট ডিপার্টেড অন দ্য ডে। দেখো প্যাসেঞ্জার ফাইট বলতো, প্যাসেঞ্জার শব্দটা কি, নর্মালি একটা নাউন। একটা নাউন যখন ফাইটকে, যে কোন ধরনের ফাইট, প্যাসেঞ্জার ফাইট মডিফাই করতেছে, তখন এটা হচ্ছে কি তোমার নাউন অ্যাডজেক্টিভ। তো ওরা তো এই বিষয়টা চাচ্ছিল, তাই না? ওরা কি চাচ্ছিল যে তোমার একটা নাউনের পূর্বে বসে নাউনটাকে মডিফাই করবে এবং ওই পি মডিফাইডটা নাউন হবে। তাহলে প্যাসেঞ্জার তো অবশ্যই নাউন, এটা ফাইটের পূর্বে বসে এই ফাইটটাকে মডিফাই করতেছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমার সি। ডি কেন, দেখো স্পেশাল সেম কাহিনী, যে উ ইউ এস আছে মানে ওইটা অ্যাডজেক্টিভ, ওইটা কোনো নাউন না। মানে ওরা চাচ্ছিল একটা নাউন অ্যাডজেক্টিভ, নাউন পি মডিফাইড, এর মানে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কোনটার মধ্যে আছে। তো নাউন অ্যাডজেক্টিভ একমাত্র কি বলো তো, অপশন সিতে আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, নিচের কোনটা নাউন না? খুব ইজি, দেখো কোনো শব্দের শেষে নেস আছে মানে এটা নাউন, এটা উত্তর হবে না। হুড আছে মানে এটা নাউন, উত্তর হবে না। এই যে আইটি ওয়াই আছে মানে এটা নাউন, এটা উত্তর হবে না। উত্তর হবে কোনটা, সফটলি। কেন বলো তো, দেখো আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয় ওইটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে সফট কি বলো তো, সফট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই, সুতরাং সফটলি। তাহলে সফটলি এখানে কি বলো তো, সফটলি হচ্ছে এখানে একটা তোমার অ্যাডভার্ব, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। দেখো টিচার তাকে রিপিট করেছে কয়বার বলো তো, টুয়াইস, দুইবার। হ্যাঁ, তো তুমি আসলে কয়বার, হ্যাঁ তুমি আসলে কয়বার বলে উত্তর পাবা, হ্যাঁ কয়বার বা হাউ মেনি টাইমস। হ্যাঁ, তো তুমি এই যে কয়বার বলে যে উত্তরটা পাবা এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলে বলো তো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সুতরাং এখানে সঠিক উত্তর হবে কোনটা বলো তো, উত্তর দেওয়া আছে এখানে, উত্তর হচ্ছে তোমার অ্যাডভার্ব।
আচ্ছা, আর ইউ অ্যান আর্লি রাইজার? দেখো তো, এই যে আর্টিকেল আমরা কিন্তু পড়াইছিলাম যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা এডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, তাহলে এখানে আর্লি হচ্ছে কি বলতো এডজেক্টিভ, এরপরটা কি বলতো নাউন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা বলতো? আর্লি হচ্ছে এখানে একটা এডজেক্টিভ। দেখো এই আর্লি শব্দটা কিন্তু অ্যাডভার্বও হইতে পারে, খেয়াল করো। আমি যদি বলি যে হি ওয়েক্স আপ আর্লি, হি ওয়েক্স আপ আর্লি, সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। মানে দেখো এটা কিন্তু আমার হয়েন, হ্যাঁ, এটা হয়েনের উত্তর দিচ্ছে না যে হয়েন, সে আসলে কখন ঘুম থেকে উঠে? সকাল সকাল। তো যদি কোনো শব্দ হয়েনের উত্তর দেই, তার মানে ওইটা হচ্ছে কি তোমার অ্যাডভার্ব। তাহলে এখানে হচ্ছে কি তোমার আর্লিটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। ওকে, তার মানে তোমার দেখো ওয়েক্স আপ, এখানে যে বার্বকে ওয়েক্সকে মডিফাই করতে, যে কখন ওঠে? সকালে ওঠে। তাহলে বার্বকে মডিফাই করে এবং হয়েনের উত্তর দিচ্ছে, এটা তো অবশ্যই অ্যাডভার্ব হবে। দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড এজ এ বার্ব, বার্ব হিসাবে রাইট শব্দটাকে ইউজ করা হয়েছে কোথায়? ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? বুঝো, ইট ইজ এ ম্যাটার অফ রাইট। দেখো প্রিপোজিশনের পরে একটা শব্দ, এটা অবশ্যই কি হবে? নাউন হবে। সার্ভ হিম রাইট, মানে তাকে সার্ভ করো, সেবা করো, রাইট, সঠিকভাবে সেবা করো। তো এখানে রাইট কি? সার্ভ, বার্বটাকে মডিফাই করতে, যে হাউ, হ্যাঁ, হাউ, কীভাবে সেবা করো? সঠিকভাবে সেবা করো। তাহলে হাউ এর উত্তর দিচ্ছে না, তাহলে হাউ এর উত্তর দিলে এই অ্যাডভার্বটা এখানে কী হবে? এখানে হবে রাইটটা অ্যাডভার্ব হয়ে যাবে, যে তাকে সেবা করো, কিভাবে করো? সঠিকভাবে, সঠিক উপায়ে করো। তাহলে এখানে হচ্ছে রাইট অ্যাডভার্ব। হি ইজ দ্য রাইট ম্যান, হি ইজ দ্য রাইট ম্যান। দেখো এই যে দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে শব্দ হচ্ছে কয়টা? দুইটা, রাইট ম্যান। তাহলে প্রথমটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, সরি প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরটা হচ্ছে নাউন, একদম ইজি। বলতো উইল কি? উইল একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কে বসে? মডেল অক্সিলারির পরে একটা মেইন ভার্ব বসে, তার মানে এখানে রাইটটা হচ্ছে কি তোমার একটা ভার্ব। ওকে, তাহলে উত্তর তো এটাই ছিল যে নিচের কোন বাক্যে কি রাইট শব্দটা একটা ভার্ব, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি? উত্তর ডি। আচ্ছা, তারপরে চলো, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বাটকে কি বলতো? বাটকে এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হচ্ছে কোন বাক্যে? আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে বাট যখন তোমার এটা ব্যতীত বা ছাড়া অর্থ প্রকাশ করবে, তখন এটা কি বলতো? প্রিপোজিশন বলেছিলাম না একটু আগে। আচ্ছা দেখো, উই ট্রাইড হার্ড, আমরা কি অনেক কঠোর চেষ্টা করেছিলাম, বাট কিন্তু ডিড নট সাকসিড, আমরা সফল হইনি। তাহলে এটা হচ্ছে একটা কজ, বাক্যের একটা অংশ, এটা হচ্ছে বাক্যের আরেকটা কজ বা আরেকটা অংশ। তাহলে দুইটা অংশকে যেহেতু বাট যুক্ত করতেছে, সুতরাং এখানে বাটটা কি? একটা কনজাংশন। ওকে, আচ্ছা, দেয়ার ইজ নো ওয়ান, কেউ নয়, বাট লাইকস হিম। আচ্ছা খেয়াল করে একটু মনে রাখবে যে বাট বিষয়টা যখন তোমার হু ডাজ নট অর্থ প্রকাশ করবে, হু ডাজ নট, হ্যাঁ, তখন এই বাট হয়ে যাবে তোমার একটা তোমার রিলেটিভ প্রনাউন। যখন আমি বলছি এখানে বাটের বদলে বসাও হু ডাজ নট, হ্যাঁ, দেখো বাক্যটা মিলবে, হ্যাঁ, যে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান মানে কেউ নাই, হু ডাজ নট, এখন তখন হু ডাজ নট, তখন লাইক হবে না, লাইকস হবে না, লাইক হয়ে যাবে, যে হু ডাজ নট, এই যে লাইকসটা লাইক হয়ে যাবে, হু ডাজ নট লাইক হিম। দেখো তুমি যদি এই বাটির বদলে হু ডাজ নট বসায় বাক্যটা সম্পূর্ণ করতে পারো, তখন এই বাট হয়ে যাবে তোমার একটা রিলেটিভ প্রনাউন, একটা রিলেটিভ প্রনাউন, হ্যাঁ। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তোমার বাটের পরে কে বসে? সরাসরি একটা ভার্ব বসে আর কি। ওকে, দেখো নান, কেউ না, বাট দ্য বেব, মানে কেউ না, মানে সাহসীরা ছাড়া কেউ না ডিজার্ভ দ্য ফেয়ার। তার মানে এখানে কিন্তু বাটটা ছাড়া অর্থ, ওই যে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, তাহলে নান বাট দ্য বেব, নান বাট দ্য বেব মানে সাহসী ছাড়া আর কেউ ডিজার্ভ করে না দ্য ফিয়ার। ওকে, তার মানে এখানে কি তোমার বাটটা ছাড়া অর্থ প্রকাশ করতেছে, সুতরাং এটা হচ্ছে আমার সঠিক উত্তর, প্রিপোজিশন। আর ইট ইজ বাট রাইট, ওই যে বলেছিলাম না যে এই বাটের পরে যদি কি থাকে একটা নাউন থাকে, হ্যাঁ, যে অনলি, বাট এখানে অনলি অর্থ প্রকাশ করতে, যে ইট ইজ অনলি রাইট, অনলি বা জাস্ট, হ্যাঁ, অনলি বা জাস্ট অর্থ প্রকাশ করলে তখন এই বাট কি হয়ে যাবে?
অ্যাডভার্ব হয়ে যাবে, যে ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, এখানে কি অনলি অর্থ বা জাস্ট অর্থ প্রকাশ করতেছি, সুতরাং এখানে কি বাট একটা অ্যাডভার্ব। হি ওয়াজ ওয়াইজ এনাফ, একদম ইজি। দেখো এনাফ শব্দটা যদি কোনো নাউনের আগে বসে, অথবা এনাফ শব্দটা যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পরে বসে, দেখো এনাফ যদি নাউনের পূর্বে বসে তাহলে এই এনাফটা হবে কি তোমার অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ হবে এখানে, ওকে। আর তোমার এই এনাফটা যদি তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, তখন এনাফটা হয়ে যাবে কি একটা অ্যাডভার্ব। দেখো যদি নাউনের পূর্বে বসে তখন ওই এনাফটা আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসলে তখন আমরা এনাফটাকে একটা অ্যাডভার্ব বলবো। এখন বলো ওয়াইজ এনাফ, ওয়াইজটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি বসে আমরা এটাকে কি বলবো, অ্যাডভার্ব বলবো। একদম ক্লিয়ার। নেক্সট অল স্পোক, একদম ইজি। দেখো অল শব্দটা দেখো, অলের পরে যদি তোমার নাউন থাকে তখন অল হচ্ছে অ্যাডজেক্টিভ, অলের পরে যদি নাউন থাকে অল কি অ্যাডজেক্টিভ। যদি আমি বলি যে অল মেন আর হ্যাপি, খেয়াল করো এখানে অলের পরে কি আছে, একটা নাউন আছে না, সুতরাং এখানে অলটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, সেমভাবে আমি যদি বলি, যদি অলের পরে সরাসরি থাকে বার্ব, কে থাকে সরাসরি বার্ব থাকে, তখন এই অলটা কি হয়ে যাবে, একটা প্রনাউন হয়ে যাবে। ক্লিয়ার। যেমন দেখো এখানে অল স্পোক, অলের পরে কে আছে, সরাসরি একটা বার্ব আছে, তাহলে যদি বার্ব থাকে তাহলে এই অলটা কি হয়ে যাবে, এই অলটা হয়ে যাবে একটা প্রনাউন। ক্লিয়ার। তারপরে নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাইট, রাইট কি বলছে এখানে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করেছি কোথায়, ওইটা খুঁজে বের করতে বলছি। দেখো সার্ভ হিম রাইট, এটা আমরা একটু আগে বুঝাইছিলাম যে তাকে সেবা করো, কিভাবে সেবা করো, সঠিকভাবে। তার মানে এখানে হচ্ছে অ্যাডভার্ব, আমাকে খুঁজতে হবে কি অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য রাইট ম্যান, আমরা কিন্তু একটু আগে এটাকে ব্যাখ্যা করেছিলাম তাই না, যে দেখো দা আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ, এরপরটা কি হবে নাউন, সুতরাং এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল, দেখো উইলের পরে রাইট বসে, তার মানে এখানে রাইটটা হচ্ছে একটা ভার্ব তাই না, কারণ উইল হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে কে বসে, মেইন ভার্ব বসে। আর দেখো প্রিপজিশনের পরে একটা মাত্র শব্দ, এটা তো অবশ্যই নাউন হবে। সঠিক উত্তর হচ্ছে কি আমার উত্তর বি, অপশন বি। তারপরে দ্য ওয়ার্ড স্টিল, ওয়ার্ড যে স্টিল শব্দটাকে কোথায় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে এটা খুঁজে বের করতে হবে। দেখো দা আর প্রিপজিশন, দা আর অফ, দা আর অফের মাঝখানে একটা ওয়ার্ড মানে এটা অবশ্যই নাউন। আচ্ছা, মাদার, দেখো মাদার্স স্টিল দেয়ার বেবিস, মানে কি মা তার সন্তানদেরকে শান্ত করে, তো এই তার মানে কি এখানে স্টিলটা একটা ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে, যে মাদার্স স্টিল দেয়ার বেবিস, তাদের সন্তানদের, তাদের বাচ্চা কাচ্চা কী করে, শান্ত করে। তার মানে এখানে স্টিল হচ্ছে একটা ভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারতেছি। মসকিউটিস লে ইগস ইন স্টিল ওয়াটার, দেখো ইন হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে দুইটা শব্দ, তার মানে প্রথমটা অবশ্যই অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা অবশ্যই নাউন, সুতরাং সঠিক উত্তর কোনটা বলো তো আমার, উত্তর সি। আর হি ইজ স্টিল ইন আইডলনেস, ঠিক আছে। তাহলে এখানে তো তোমার কি বলো তো, এখানে স্টিল লাগে তোমার হি ইজ স্টিল, সে এখনো আছে, কোথায় আছে, ইন আইডলনেস, অলসতার মধ্যে আছে, সুতরাং এখানে হচ্ছে কি তোমার স্টিল একটা অ্যাডভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তারপরে চলো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস হোয়াট এজ এন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে, যেহেতু তোমাকে ইন্টারোগেটিভ বলছে তার মানে এর শেষে অবশ্যই প্রশ্নবোধক থাকতে হবে। আচ্ছা বলো এর শেষে কি কোনো প্রশ্নবোধক আছে, নাই, অপশন বিটা প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তারপর বলো তার মানে এখানে হোয়াটটা কি, এখানে হোয়াটটা হচ্ছে তোমার রিলেটিভ প্রনাউন, রিলেটিভ
প্রোনাউন। ওকে, হোয়াট, দেখো এখানে হোয়াটের পরে কি প্রশ্নবোধক আছে? নাই, এটাও প্রথম বাদ। এখানে হোয়াটটা কি? একটা ইন্টারজেকশন ওয়ার্ড, তাই না? এটা সরি, একটা এক্সক্লেমেশন ওয়ার্ড। এখানে হোয়াটটা হচ্ছে একটা এক্সক্লেমেশন ওয়ার্ড। ওকে, আচ্ছা, এখন বলতেছি দেখো এই দুইটা সে কি আছে? প্রশ্নবোধক আছে। তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা উত্তর হবে। দেখো যখন যখন তোমার হোয়াটের পরে নাউন থাকলে ওইটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর হোয়াটের পরে নাউন না থাকলে এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার তুমি বলো তো ভাইয়া, এই হোয়াটের পরে কি আছে? নাউন আছে নাকি নাই? অবশ্যই নাউন আছে। তার মানে এই হোয়াটটা কি? একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সঠিক উত্তর। আর এই হোয়াটের পরে কি নাউন আছে? নাই। সুতরাং এই হোয়াটটা কি? এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ তোমার প্রোনাউন। ওকে, তো আই হোপ তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড ডাউন? ডাউনটাকে অ্যাডভার্ব হিসেবে আসলে ব্যবহার করেছে কোথায়? দেখো টু, টু কি? টু হচ্ছে একটা প্রিপোজিশন, হ্যাঁ, তাই না? তাহলে এই টু এর পরে, মানে এখানে হচ্ছে ইনফিনিটিভ মার্কার, তাহলে এই টু এর পরে কে বসে? টু এর পরে কি ভার্বের জিরো বসে, তার মানে এখানে হচ্ছে ডাউনটা একটা ভার্ব। আচ্ছা, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। তাহলে রয়্যাল জর্জ কি হচ্ছে? ডাউন ওয়েন্ট মানে কি? একদম নিচে চলে গিয়েছে। তার মানে এই ডাউনটা এখানে নিচে অর্থ প্রকাশ করতেছে। নিচে কি? নিচে একটা জায়গা না? তাহলে নিচে যদি একটা জায়গা হয় তাহলে অ্যাডভার্ব মানে কি? কোনো জায়গাকে নির্দেশ করে। তার মানে এখানে ডাউনটা কি বলতো? একটা, এই ডাউনটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। ওকে, একটা জায়গা, যে কোথায়। দেখো ওয়েন্টকে মডিফাই করতে, যে ওয়েন্ট যে কোথায় গিয়েছে? নিচে, ডাউন, নিচে চলে গিয়েছে। তার মানে এখানে ডাউনটা একটা অ্যাডভার্ব। দেখো দায়ের পরে শব্দ দুইটা, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে টেন। তাহলে যদি আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকে তাহলে তোমার প্রথমটা হচ্ছে তোমার আমার কি বলতো? অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। শি কামস ডাউন দ্য হিল, শি কামস ডাউন দ্য হিল। দেখো ডাউন দ্য হিল, এই ডাউনটা কি করেছে? ডাউনটা তোমার হিলের সাথে বাকি অংশে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। তাহলে এই কোনো শব্দের পর যদি এভাবে নাউন ফেস থাকে, নাউন, প্রোনাউন বা নাউন ফেস থাকে, তার মানে এই শব্দটা হচ্ছে কি? এখানে একটা প্রিপোজিশন। সুতরাং আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা বলো তো? অপশন বি। আচ্ছা চলো এরপরে নেক্সট এমসিকিউতে যাই আমরা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড? এই রাউন্ড ওয়ার্ডটাকে কিসে ব্যবহার করেছে? অ্যাডজেক্টিভ হিসাবে এই রাউন্ড শব্দটা কোন সেন্টেন্সে আছে আমরা ওটাকে খুঁজে বের করতে হবে। চলো দেখো আমরা, দ্য বয় পেইড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। খেয়াল করো আর্টিকেলের পরে, দেখো দা কি একটা আর্টিকেল না? অবশ্যই। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে কি? একটা কি বলতো? অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয়টা কি বলতো? নাউন। তাহলে এখানে রাউন্ড কি? নাউন। কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাডজেক্টিভ কোথায় আছে। দেখো দে রাউন্ডেড, দেখো দে রাউন্ডেড মানে কি? সাবজেক্টের পরে আসছে এবং কি ইডি যুক্ত হয়েছে, মানে কি? এখানে রাউন্ড হচ্ছে একটা ভার্ব, তাই না? কারণ একমাত্র ভার্বের সাথে তো কি যুক্ত হই? তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল হই, তাই না? তারপরে দেখো অ্যাট লাস্ট হি কামস রাউন্ড। দেখো এই যে ভার্বের পরে, তাহলে ভার্বের পরে বসেছে, তাহলে ভার্বের পরে বসে রাউন্ড আসলে কাকে মডিফাই করেছে? ওই ভার্বকে মডিফাই করেছে। তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সুতরাং এখানে রাউন্ড কি বলতো? একটা অ্যাডভার্ব। এই স্কোয়ার পেক ইন, দেখো আর্টিকেলের পরে শব্দ কয়টা? দুইটা। তাহলে প্রথম শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি হবে? নাউন। সুতরাং এখানে, হ্যাঁ, সুতরাং অপশন এতে কি বলতো? রাউন্ড শব্দের একটা অ্যাডজেক্টিভ। সুতরাং অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড লাইক এজ এন অ্যাডজেক্টিভ? মানে লাইক শব্দটা কি কোন বাক্যে আসলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করেছি? দেখো হিজ লাইক, দেখো হিজ হচ্ছে কি একটা পসেসিভ, হিজকে একটা ডিটারমিনার বলতে পারো। ওকে, ডিটারমিনার ধরো আমরা বললাম ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে ওই শব্দের অবশ্যই কি হবে? অবশ্যই নাউন হবে। বিষয়টা ক্লিয়ার? চিলড্রেন লাইক, এখানে লাইক কি? এখানে লাইক হচ্ছে একটা ভার্ব, অবশ্যই। তারপরে দেখো দে আর মেন অফ লাইক বিল্ট অ্যান্ড স্ট্রাকচার। খেয়াল করো
লাইকের পরে শব্দ কয়টা বলো তো? একটা দুইটা। তাহলে প্রথমটা কি হবে? প্রথম দেখো অফ লাইক, দেখো লাইক লাইক বিল্ড, হ্যাঁ দেখো এই যে অফ, সরি লাইক না, অবের পরে, অবের পরে শব্দ কয়টা বলো তো? অবের পরে শব্দ হচ্ছে আমার কয়টা? তোমার দুইটা। একটা হচ্ছে কি তোমার লাইক, একটা কি বিল্ড। তাহলে প্রিপজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা হবে কি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে কি নাউন। সুতরাং লাইক অ্যাডজেক্টিভ হতে বলতো অপশন সিতে কি লাইক শব্দটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। ডু নট টক, কথা বলো না, লাইক দ্যাট, হ্যাঁ লাইক দ্যাট। এখন দেখো লাইক তোমার যখন কি লাইক তোমার মতো অর্থ প্রকাশ করে, কির মতো বলতো? লাইক যখন কি মতো অর্থ প্রকাশ করে, যে ডু নট টক লাইক দ্যাট মানে ওই রকমভাবে বা ওই রকমের মতো করে কথা বলো না, তখন কি এই লাইক শব্দটা প্রিপোজিশন, কি বলতো? প্রিপোজিশন। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে লাইকের পর অবশ্যই কি থাকবে? একটা প্রনাউন, নাউন, নাউন বা প্রনাউন থাকবে। দ্যাট কি? দ্যাট হচ্ছে একটা প্রনাউন, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলো, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ সাফিক্স দ্যাট ইজ এন অ্যাডভার্ব। মানে এমন একটা বাক্য তুমি সিলেক্ট করো যে বাক্যের মধ্যে একটা অ্যাডভার্ব আছে, আর যে অ্যাডভার্বটা কি সাফিক্স, সাফিক্স দ্বারা গঠিত। সাফিক্স মানে কি? শব্দের শেষে অতিরিক্ত কোনো কিছু সংযুক্ত হওয়া। তো এখান থেকে আমি যদি এখানে বলি তোমার ধরো তোমার যে সলভ, সলভ থেকে সলভ, দেখো আমি যদি বলি সলভ, হ্যাঁ সলভ প্লাস এবল, কি বলতো? সলভেবল। এটা কি কোনো অ্যাডভার্ব? আমার তো অ্যাডভার্ব লাগবে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সুতরাং অপশন এ হইল না। দেখো স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল দেখো স্ট্রাকচার, খেয়াল করো স্ট্রাকচার প্লাস এল, স্ট্রাকচারাল। এটা কি বলতো? স্ট্রাকচারাল হচ্ছে কি, দেখো স্ট্রাকচার কি? একটা স্ট্রাকচার হচ্ছে তোমার একটা এটা হচ্ছে একটা নাউন, নাউনের সাথে যখন এল যুক্ত হয় ওটা কি হয়ে যায়? এটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, তার মানে আমার লাগবে অ্যাডভার্ব, আমি এটাও পাইলাম না। তারপর দেখো দ্য ডেকোরেশন অফ দ্য গেট ওয়াজ স্পেকটুকুলার, হ্যাঁ দেখো, বা ধরো তোমার যে ডেকোরেশন, হ্যাঁ ডেকোরেশন, দেখো ডেকোরেশন কি বলতো? ডেকোরেট, তাই না? ডেকোরেট প্লাস শন, তোমার দেখো ডেকোরেট কি একটা বার্ব, তাহলে বার্বের সাথে যখন তোমার সংযুক্ত হবে এটা কি হয়ে যাবে? নাউন। তাহলে এটাও হইল না। তাহলে অপশন এ বি ডি একটাও হইল না। অপশন সি দেখে চলো, বলছে ফ্লুয়েন্ট। দেখো ফ্লুয়েন্ট কি বলতো? ফ্লুয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে এটা কি হয়ে যায়? এটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে বলতো? অপশন সি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স ফ্রম দ্য ফুলি। কোন সেন্টেন্সটা আসলে সঠিক? তোমাকে সঠিক বাক্যটা এখান থেকে সিলেক্ট করতে হবে। চলো আমরা দেখি। আওয়ার ফুটবল টিম পেট, খেলেছে, দেখো দেখো খেলেছে, পেট। এই পেটটাকে একটা বার্ব না? তাহলে বার্বকে মডিফাই করবে কে বলতো? বার্বকে মডিফাই করবে তোমার অ্যাডভার্ব। তাহলে বেড কি অ্যাডভার্ব না? বেড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বেডের বদলে হওয়ার কথা ছিল কি বলতো? ব্যাডলি। সুতরাং এটা কি বলতো? ভুল বাক্য। করিম ফেল্ট, দেখো ফেল্ট কি ভার্ব বলতো? ফেল্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কে বসে বলতো? লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। কে বসে লিঙ্কিং ভার্বের পরে? অ্যাডজেক্টিভ। দেখো নর্মালি ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এখানে কে আছে? এখানে আছে অ্যাডভার্ব। সুতরাং এখানে ব্যাড হবে না, উত্তর হবে কি বলতো? এখানে ব্যাডলি হবে না, উত্তর হবে কি তোমার ব্যাড। সুতরাং অপশন বিও কাটা। দ্য ইয়ার ইন দ্য সিওয়ার স্মেল, দেখো স্মেল আছে না? এই স্মেলটাও সেম, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কি তোমার অ্যাডভার্ব হবে না, হবে কি অ্যাডজেক্টিভ, এখন হবে ব্যাড। সুতরাং এটাও ভুল। দ্য মেডিসিন ডাজ নট টেস্ট, দেখো টেস্ট, এই টেস্টকে একটা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বসছে, টু ব্যাড। উত্তর হচ্ছে অপশন ডি। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, দেখো এখানে টুক, দেখো দ্য রাউন্ড, এই যে দার পরে শব্দ কয়টা? শব্দ হচ্ছে একটা। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই নাউন হবে। হি হ্যাজ গান এওয়ে বিফোর, দেখো একদম ইজি। এটা হচ্ছে একটা বাক্যের অংশ, মানে এটা হচ্ছে একটা কজ। আবার আই কেম, এটাও কি বলতো? একটা কজ।
তারপর তো দুইটা কজকে আসলে যুক্ত করে কে, দুইটা কজকে যুক্ত করে কনজাংশন। সুতরাং এখানে বিফোর কি, বিফোর হচ্ছে এখানে একটা কনজাংশন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাডভার্ব, মানে নিচের কোন বাক্যে আসলে রাউন্ড শব্দটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছি, এটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো দা আর্টিকেল, আর্টিকেল পরে শব্দ কয়টা বলো তো, দুইটা। তাহলে প্রথম শব্দটাকে আমরা কি বলবো, এডজেক্টিভ, আর দ্বিতীয়টাকে কি বলবো, নাউন। তাহলে এখন তো আমি রাউন্ডকে কি পাইলাম, নাউন পাইলাম। আমাকে বের করতে হবে কি অ্যাডভার্ব কোনটা আছে। চলো দেখি আমরা। দে রাউন্ডেড, এখানে রাউন্ড কি, ভার্ব, এটা তো হইল না। আমরা একটু আগে এটাকে সলভ করেছিলাম, এই জন্য আমরা বিস্তারিত বলতেছি না। দেখো এই স্কোয়ার পেক ইন, দেখো আর্টিকেলের পর শব্দ কয়টা, দুইটা। তাহলে প্রথমটা কি হবে, এডজেক্টিভ, দ্বিতীয়টা কি হবে, নাউন। তো আমরা এখানেও কি অ্যাডভার্ব পাই নাই। দেখো হি কেম, কেমের পরে রাউন্ড, কেমের পরে রাউন্ড এসেছে মানে কি, কেমকে মডিফাই করছে কে, কেমকে মডিফাই করতেছে রাউন্ড। তাহলে বার্ব, তাহলে বার্বকে মডিফাই করে গেলো তো, বার্বকে মডিফাই করে আমার অ্যাডভার্ব। ক্লিয়ার কনসেপ্ট ভাই একদম। উত্তর হচ্ছে কি বলতো, অপশন ডি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, দেখো হোয়াই, এই হোয়াইটা রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে আসলে কোথায় ব্যবহার করা হয়েছে বুঝতে পারছো। দেখো দা, দা কি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে শব্দ কয়টা, একটা। তার মানে এখানে হোয়াইটা কি, নাউন। কারণ আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে ওটা নাউন হই, তাহলে এটা তো উত্তর হইল না, প্রথমেই কাটা। হোয়াই ডিড হি কেম হিয়ার, দেখো হোয়াই ডিড হি কেম হিয়ার। আচ্ছা দেখো রিলেটিভ অ্যাডভার্ব সবসময় বাক্যের মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে থাকে। তো এটা তো আসলে বাক্যের মাঝখানে নাই, আছে না। সুতরাং এই হোয়াই ডিড হি কেম হিয়ার এটা কি উত্তর হবে না। সেভাবে এটা উত্তর হবে না, বাক্যের মাঝখানে নাই। একমাত্র উত্তর হবে কোনটা বলতো, এইটা হবে, এটা কি বাক্যের মাঝখানে আছে। সুতরাং সঠিক উত্তর কি বলতো, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট। ওকে, তো করতেছো ভাই এখানে হোয়াইটা কি, এখানে হোয়াইটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন। ওকে, আর এখানে হোয়াইটা কি বলতো, হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব। হ্যাঁ, এখানে একটা ইন্টারজেকশন প্রকাশ করেছে। ওকে, তারপরে চলো, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ নিয়ার, নিয়ারটাকে আমরা ব্যবহার করেছি কি হিসাবে বলতো, অ্যাডভার্ব হিসাবে আসলে কোন বাক্যে ব্যবহার করে। চলো আমরা দেখি। ইজ কি বলতো, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, কি ভার্ব, এলবি, এলবি মানে হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অবশ্যই এডজেক্টিভ বসে। সুতরাং এখানে নিয়ারটা কি বলতো, একটা এডজেক্টিভ। সেমভাবে দেখো আর্টিকেলের পরে শব্দ কয়টা, দুইটা। আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হবে, এডজেক্টিভ, দ্বিতীয়টা কি হবে, নাউন। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, নিয়ার দ্য পোস্ট অফিস। খেয়াল করো এখানে দ্য স্কুল, স্কুলটা কোথায়, দ্য পোস্ট অফিস মানে পোস্ট অফিসের কাছে। তাহলে নিয়ার শব্দটা এখানে কী করছে বলতো, নিয়ার শব্দটা এখানে স্কুল আর পোস্ট অফিসের মধ্যে সম্পর্কটা বলে দিচ্ছে। সম্পর্কটা কি, স্কুলটা হচ্ছে পোস্ট অফিসের কাছে। তাহলে এই যে দুইটা অংশের মধ্যে সম্পর্ক নির্দেশ করে দিচ্ছে, এটা কে করে বলতো, এটা করে তোমার প্রিপোজিশন, কে করে, প্রিপোজিশন। সুতরাং এখানে কি নিয়ারটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে কি বলছিলাম, অবশ্যই নাউন, প্রনাউন বা নাউন ফেজ থাকবে। দেখো দ্য পোস্ট অফিস, এটা কি একটা নাউন ফেজ। ওকে, এবং ড নিয়ার, ড কি বলতো, এটা বার্ব না, বার্বের পরে বার্বকে মডিফাই করে কে, বার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সুতরাং এখানে তোমার নিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সঠিক উত্তর কোনটা, অপশন সি। হি ইজ অ্যান আইশুর, একদম দেখো এন আর্টিকেল, আর্টিকেলের পরে শব্দ কয়টা, একটা। আর্টিকেলের পরে একটা শব্দ মানে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই অবশ্যই নাউন হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব, দেখো কোনটাকে আসলে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। এটা বিসিএসে আসছিল, হ্যাঁ কিছুদিন আগে তোমার 46তম যে বিসিএস ছিল এখানে আসছিল। দেখো মোবাইল, হ্যাঁ মোবাইল শব্দটা আমরা তোমার নাউন হিসাবে ব্যবহার করতে পারি, অথবা আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করতে পারি। হ্যাঁ, সুগারটা কি, সুগারটা হচ্ছে তোমার নাউন হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সুগারটাকে আমরা আসলে তোমার ভার্বও বলতে পারি,
ভার্ব হিসেবে আমরা সুগারটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা কি একদম লেস ফর্মাল, হ্যাঁ, লেস ফর্মাল, এবং কি এটার ব্যবহারটা খুবই রিয়ার, মানে নাই বললেই চলে। মিডিয়া, এটা তো অবশ্যই নাউন, তাই না? এটা মজার বিষয় দেখো, হ্যাঁ, মিডিয়া কিন্তু কি বলতো, মিডিয়া হচ্ছে একটা পুরাল নাউন। কি নাউন? একটা পুরাল নাউন। এই মিডিয়ার সিঙ্গুলার কি বলতো? মিডিয়াম। তোমাদের এক্সামে পাই আসে এটা, যে মিডিয়া হচ্ছে কি তোমার পুরাল, আর সিঙ্গুলার কি মিডিয়াম। আর স্যান্ড, দেখো স্যান্ড শব্দটা একই সাথে নাউনও হইতে পারে, একই সাথে আমার ভার্বও হইতে পারে। সুতরাং সঠিক উত্তর হবে কি এখানে অপশন ডি। আর বি হবে না কেন? কারণ তোমার সুগারকে আসলে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তোমার নাই বললেই চলে। অন্যদিকে কি স্যান্ডকে ভার্ব এবং নাউন দুইটা হিসেবে ব্যবহার করা হয়, এবং এটার প্রচলন খুব বেশি। ইন হুইচ সেন্টেন্স লাইক, লাইকটাকে আসলে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে কোন বাক্যে? চলো দেখি। হি লাইকস, এখানে তো লাইকস কি বলতো, একটা ভার্ব, বুঝতেই পারতেছো, ভার্ব, ওকে। তারপর তোমার এখানে দেখো হি লাভ, সে হাসে, হিজ ফাদার ডাস, দেখো এটা একটা কস বাক্যের। আবার তোমার বলো, তোমার এই যে এটাও একটা কস, দুইটা কসকে যুক্ত করেছে না লাইকটা, তো দুইটা কসকে যুক্ত করলে লাইক এখানে কি হবে বলো তো? কনজাংশন হবে। তারপর দেখো হি কাইম টু দ্য টি লাইক এ ক্যাট, দেখো এই যে লাইক কি বলছিলাম, যে সে তোমার ওই গাছের মধ্যে আরোহণ করেছে। এখন ক্যাটের সাথে কি সম্পর্ক? ক্যাটের মতো করে, বিড়ালের মতো করে সম্পর্ক। তাহলে এই লাইক শব্দটা এই অংশটার সাথে এই ক্যাটের একটা সংযোগ তৈরি করে দিচ্ছে। সে গাছের মধ্যে উঠেছিল, এর সাথে বিড়ালের সম্পর্ক কি? বিড়ালের মতো করে। তাহলে লাইক যখন তোমার মতো অর্থ প্রকাশ করবে, কী অর্থ বলো তো? মতো অর্থ প্রকাশ করবে, তখন লাইকটা হচ্ছে তোমার একটা প্রিপোজিশন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি বলতো তোমার অপশন সি, ওকে। লাইক মাইন্ডেড পিপল, এখানে দেখো লাইক মাইন্ডেড, এই সবটা মিলে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ওকে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি তোমার অপশন সি। হি ডাইড ফলোয়িং দ্য অ্যাক্সিডেন্ট, ওকে, মানে অ্যাক্সিডেন্টের পরে সে মারা গিয়েছে। তাহলে তো তার মৃত্যুর সাথে অ্যাক্সিডেন্টের সম্পর্কটা কি? যে সে অ্যাক্সিডেন্টের পরে মারা গিয়েছে। তার মানে এখানে ফলোয়িংটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর আমি কী বলছিলাম, যে প্রিপোজিশনের পর অবশ্যই থাকবে নাউন, প্রনাউন অথবা নাউন ফেস থাকবে। দ্য ইনসিডেন্ট, এটাকে একটা নাউন ফেস, ওকে। সুতরাং উত্তর হচ্ছে কি প্রিপোজিশন। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি তোমার কোনো সমস্যা থাকে। এখন ধরো সমস্যা আর কাজ, সমস্যার সাথে কাজের কি সম্পর্ক? যে তোমার যদি কাজের বিষয়ে কোনো সমস্যা থাকে বা কাজের রিগার্ডিংয়ে কোনো সমস্যা থাকে, তার মানে এই রিগার্ডিং এই অংশের সাথে এই কাজকে কি করেছে? সংযোগ তৈরি করে দিয়েছে। সুতরাং এখানে রিগার্ডিং কি? রিগার্ডিং হচ্ছে এখানে একটা প্রিপোজিশন, এবং এরপরে কি আছে? অবশ্যই ইউর ওয়ার্ক, একটা নাউন ফেস রয়েছে। সুতরাং এটা হচ্ছে তোমার প্রিপোজিশন হবে উত্তর। কাম অন, ইট ইজ টাইম টু গো হোম, টু গো হোম মানে বাড়ি যাও। তাহলে বাড়িকে একটা স্থান না? তাহলে বাড়ি যদি একটা স্থান বোঝায়, তার মানে এটা অবশ্যই কী হবে? একটা অ্যাডভার্ব হবে। কারণ অ্যাডভার্ব কি নির্দেশ করে? অ্যাডভার্ব তো কোনো জায়গা বা প্লেসকে নির্দেশ করে, তাই না? চলো তারপরে দেখি, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড, দেখো আই শ্যাল হেল্প ইউ, হ্যাঁ এটা হচ্ছে একটা কজ, তাই না? আর ইউ অবে মি, এটা হচ্ছে আরেকটা কজ। তাহলে এই দুইটা কজকে প্রোভাইডেড কি করেছে? যুক্ত করেছে। তাহলে যুক্ত করে কে বলো তো? দুইটা কজকে কে যুক্ত করে? অবশ্যই কনজাংশন যুক্ত করে। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবোভ অ্যাড্রেস, ওকে। দা এর পরে শব্দ কইরা বলো তো? দুইটা। তাহলে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে তোমার একটা নাউন। সুতরাং এখানে অ্যাবোভটা কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। হু ইজ দ্যাট ইজ ইন দিস সেন্টেন্স? দ্যাটটা কি? দেখো হু ইজ দ্যাট, হ্যাঁ, হু ইজ দ্যাট। আচ্ছা, এখানে আমি বলতে পারি না যে হু ইজ ইমরান, বলতে পারি কি না? বা এখানে বলতে পারি না যে হু
ইজ, হ্যাঁ, তানবীর। তার মানে দেখো এখানে আমি যদি বলি যে এমরান, হ্যাঁ, অথবা আমি যদি এখানে বলি তানবীর, হ্যাঁ, এগুলো হচ্ছে কি নাউন না? নাউন। তার মানে এই দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে নাউনের পরিবর্তে বসেছে। নাউনের কি বলতো? নাউনের পরিবর্তে বসেছে। তাহলে নাউনের পরিবর্তে কে বসে? অবশ্যই প্রনাউন বসে। একদম ইজি, দেখছো? তারপরে চলো, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট। পাস্টকে আমরা ব্যবহার করেছি প্রিপোজিশন হিসাবে। কি হিসাবে? প্রিপোজিশন। একদম ইজি, দেখো, দা আর্টিকেলের পরে একটা শব্দ, তার মানে এখানে কি? এখানে অবশ্যই পাস্ট হচ্ছে নাউন। সেম দেখো, আর্টিকেলের পরে একটা শব্দ, এখানে কি? পাস্ট, নাউন। I called out to him as he ran past. আচ্ছা, তারপরে দেখো এখানে বলছি আমি যে তোমার প্রিপোজিশন হইতে হলে এর আগে অবশ্যই কি লাগবে বলো তো? এর আগে মানে এর পরে প্রিপোজিশন হতে হলে ওই ওয়ার্ডটার পরে অবশ্যই নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে। তাহলে এখানে পাস্টের পরে কোনো নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজ আছে? নাই। সুতরাং এটাও উত্তর হবে না, এই ABC একটা উত্তর হবে না। দেখো এখানে পাস্ট, এই পাস্টের পরে কি আছে বলো তো? একটা নাউন ফ্রেজ আছে, তাই না? তার মানে এখানে পাস্ট হচ্ছে কি? একটা প্রিপোজিশন। ওকে, চলো তারপরে দেখি, দ্য সান ওয়েন্ট ডাউন। দেখো, আচ্ছা, ওয়েন্ট কি? একটা বার্ব না? বার্ব। তাহলে বার্বকে মডিফাই করে বার্বের পরে কে বসে বলো তো? মডিফাই করলে অবশ্যই অ্যাডভার্ব বসে, তাই না? ওয়েন্ট ডাউন মানে নিচে চলে গিয়েছিল, একটা জায়গা নির্দেশ করতেছে, একটা অবস্থান নির্দেশ করতেছে। তাহলে জায়গা বা অবস্থান নির্দেশ করে কে বলতো? অবশ্যই অ্যাডভার্ব। দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি। দেখো, ভিজিল্যান্টলি, খেয়াল করো যে নাউনের সাথে যদি ly যুক্ত হই, এটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ। অন্যদিকে যদি অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হই, এটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব। যেমন দেখো, আমি যদি বলি তোমার ফ্যান্ট কি একটা নাউন না? ফ্যান্ট প্লাস ly, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি আমার একটা অ্যাডজেক্টিভ, তাই না? সেম আমি যদি বলি তোমার ভিজিল্যান্ট কি একটা তোমার অ্যাডজেক্টিভ, তাহলে ভিজিল্যান্ট প্লাস ly, ভিজিল্যান্টলি, এটা কি একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? তার মানে এখানে এই ভিজিল্যান্টলি, এখানে তোমার হচ্ছে কি? অ্যাডজেক্টিভ প্লাস ly, সুতরাং এখানে ভিজিল্যান্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে দেখো, ফেইলটি থাই নেম ইজ ওমেন। ওকে, হিয়ার ফেইলটি, দেখো ফেইলটি একদম ইজি, কোনো শব্দের শেষে ty, হ্যাঁ, ty আছে মানে কি? শব্দটা অবশ্যই একটা নাউন হবে। ওকে, আই এম ইন দ্য প্রসেস। দেখো, আই এম ইন দ্য প্রসেস, দেখো দা আর অবের মাঝখানে একটা শব্দ আছে মানে কি? এটা অবশ্যই একটা নাউন হবে। উত্তর হচ্ছে ডি। দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ। দেখো, ইজ ডুইং, হ্যাঁ, দেখো এই যে ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, তাই না? এটা হচ্ছে আমার মেইন ভার্ব। আচ্ছা, বলতো মেইন ভার্বের পরে মেইন ভার্বকে মডিফাই করে কে বসে? অবশ্যই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে কে বসবে বলতো? অ্যাডভার্ব বসবে। সুতরাং এখানে নিয়ারটা কি? এখানে নিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশন। হ্যাঁ, কি আছে বলতো? একটা ইন্টারজেকশন আছে কোনটার মধ্যে? চলো আমরা দেখি। দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। ইন্টারজেকশন মানেই যে এরপরে আমার এই চিহ্নটা থাকতে হবে, হ্যাঁ, এই চিহ্ন থাকতে হবে এমন কোনো কথা না। বলে না যে তোমার হুররে, হ্যাঁ, হুররে, হ্যাঁ, আলাস, ঠিক আছে? মানে এই চিহ্নটা যে থাকতেই হবে এমন কোনো কথা আসলে নেই। ইন্টারজেকশন মানে কি? তোমার ভাবের একটা অভিব্যক্তি প্রকাশ পাবে, ঠিক না? তুমি আমি যদি বলি যে হি স্টাডিড হার্ড ইয়েট, তবু হি কুড নট পাস দ্য টেস্ট। এখানে ইয়েট কী করেছে? এই দুইটা অংশকে, দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটা অংশকে কী করেছে? যুক্ত করেছে। তার মানে এখানে ইয়েটটা কি? একটা কনজাংশন। ওকে, আচ্ছা,
যে দিস ইজ নট হোয়াট আই মিন্ট, তাহলে হোয়াটটাকে এখানে একটা রিলেটিভ, হ্যাঁ একটা রিলেটিভ প্রনাউন হিসাবে কাজ করতেছে, তাই না? তো ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার, এই হোয়ারটাকে এখানে একটা রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে। এখানে রিলেটিভ অ্যাডভার্ব, যে বললাম না যে রিলেটিভ অ্যাডভার্বগুলো কী বলতো, হোয়াই, হোয়ার, হ্যাঁ এগুলো হচ্ছে কি হোয়েন, বাক্যের মাঝখানে থাকবে, বাক্যের মাঝখানে বসবে। ওকে, এখন দেখো ওয়েল, ইট ইজ টাইম টু সে গুড বাই। দেখো এখানে কি ওয়েল দ্বারা ভালো বোঝাচ্ছে, আমি বললাম যে ওয়েল তুমি চাইলে এখন যেতে পারো, হ্যাঁ বা ওয়েল তোমার বিষয়টা আমরা একটু চিন্তা করে দেখবো। তাহলে এই ওয়েল দ্বারা কি ভালো বোঝাচ্ছে, নাকি এই ওয়েল দ্বারা আমার মনের ভাবের বা অনুভূতির একটা অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, যে ওয়েল আমি চিন্তা করে বলতেছি, হ্যাঁ। তো এই যে মানে তোমার যদিও কি এরপরে তোমার কোনো ইন্টারজেকশন চিহ্ন নাই, কি আছে, কমা আছে, কিন্তু এই ওয়েলটা দ্বারা কি একটা ভাবের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, সুতরাং এই ওয়েলটা এখানে কী হবে, একটা ইন্টারজেকশন হবে। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, দেখো এখানে পেটি, হ্যাঁ দেখো এটা হচ্ছে কি তোমার একটা অ্যাডজেক্টিভ, তাই না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পেটিফাই এটা তোমার নাউন, সরি এটা হচ্ছে তোমার একটা ভার্ব, হ্যাঁ পেটিফাই হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, তা আমরা কি জানি, আমরা জানি তোমার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে পেটি, দেখো আমি যদি বলি এখানে, হ্যাঁ তোমার এই যে পেটি যুগ এলওয়াই, পিটিলি, দেখো তার মানে তোমার যে হ্যাঁ তার মানে এটা হচ্ছে কি তোমার এই যে পিটিলি হচ্ছে কি এখানে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আর পিটিআর এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ একটা ফর্ম। সুতরাং সঠিক উত্তর কোনটা, উত্তর হচ্ছে এ। আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিস অফ দ্য ওয়ার্ড, হ্যাঁ দেখো বলছে যে ভালনারেবল, দেখো কোনো শব্দের শেষে এবল আছে মানে কি, এটা অবশ্যই কী হবে, এটা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে কী হয়, অ্যাডজেক্টিভ হই। ওকে, তারপর আই ফেল্ট এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, দেখো তোমার আমি যদি বলি যে আমি সেট, আমি দুঃখিত, আমি বললাম যে আই এম টায়ার্ড, হ্যাঁ আমি বললাম যে আই এম টায়ার্ড। এখন আমি কতটুকু টায়ার্ড, আমার টায়ার্ড বা আমার এই যে অবসাদ, এটা আসলে তোমার মাত্রা কতটুকু, হ্যাঁ হাউ মাছ, আমি যদি বলি হাউ মাছ, হ্যাঁ এই হাউ মাছ, এই হাউ মাছের অর্থ যে দেই তাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। আমি বললাম যে আই এম ভেরি টায়ার্ড, আই এম কি বলতো ভেরি টায়ার্ড, বা আই এম এক্সট্রিমলি টায়ার্ড। ওকে, তো এই যে তোমার হাউ মাছ, তাহলে হি ফেল্ট সরি, কতটুকু সরি, এক্সট্রিমলি সরি, হাউ মাছ, হ্যাঁ তো এটা এক্সট্রিমলি এখানে হচ্ছে কি তোমার ইন্টেন্সিফায়ার, কি বলে বলতো এটাকে ইন্টেন্সিফায়ার বলা হয়। আর ইনফিনিটি মানে হচ্ছে টু যুগ বি জিরো, জিরার মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা কি তোমার আসলে তোমার অ্যাডজেক্টিভের কাজ করে। আর পার্টিসিপল মানে কি বলতো, পার্টিসিপল মানে হচ্ছে যেটা তোমার অ্যাডভার্বের কাজ করতে পারে, হ্যাঁ আরও অনেক কিছুর কাজ করতে পারে, ঠিক আছে। পার্টিসিপল আবার তোমার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব। ওকে, তো এই যে বয়েট, হ্যাঁ এই বয়েট শব্দটা কি একই সাথে নাউন হিসাবে কাজ করতে পারে, আবার কি বলতো একই সাথে ভার্ব হিসাবেও কাজ করতে পারে। আর বাকিগুলো আমার বিলিভ, এটা শুধুমাত্র ভার্ব হইতে পারে, অ্যাডভাইস এটা শুধুমাত্র নাউন হইতে পারে, ইনস্ট্রাক্ট এটা শুধুমাত্র ভার্ব হইতে পারে। সুতরাং সঠিক উত্তর কোনটা, অপশন বি। উই অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ হু ফিল, দেখো ফিল হচ্ছে একটা কি ভার্ব, ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কে বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং এখানে ডাউন ট্রেনকে একটা অ্যাডজেক্টিভ। পিস ওয়াটার, দেখো ওয়াটার দ্য প্ল্যান্টস মানে কি গাছগুলোতে পানি দাও, গাছগুলোতে কি দাও, পানি দাও। তার মানে এখানে ওয়াটার মানে কি, এখানে ওয়াটার মানে পানি না, এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, পানি দেওয়া। সুতরাং এখানে ওয়াটারকে একটা ভার্ব হিসাবে আমরা এখানে কাজ করতেছি। আচ্ছা, তার মানে এই বিষয়গুলো কিন্তু তোমার খুবই সেন্সিটিভ, তোমার বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে তোমার পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো কি প্রত্যেকটা বাক্যকে তোমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে বাক্যের স্ট্রাকচার অনুসারে, বাক্যের মধ্যে ওই শব্দের পজিশন এবং অর্থ অনুসারে। দেখো কোনো শব্দের শেষে শন, হ্যাঁ মনে করো তোমার ডেসপারেট, হ্যাঁ ডেসপারেট আর সাথে শন আছে মানে কি, অবশ্যই কি বলো তোমার একটা
নাউন হবে, তাই না? ভার্বের সাথে মনে করো ডেসপারেট কি, ডেসপারেট, হ্যাঁ ডেসপারেট, ঠিক না, প্লাস শন, ওকে। তোমরা এটা অবশ্যই কি বলো তো, অবশ্যই একটা নাউন হবে। আওয়ার বেসিং একদমই দেখো, এই আওয়ারটা কি, এটা হচ্ছে একটা ডিটারমিনার, ঠিক আছে? ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে এটা অবশ্যই নাউন হবে। হোয়াট পার্টস অফ পিস ইজ রিয়ার, দেখো রিয়ারটা কি, রিয়ারটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব, সরি রিয়ারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। আমি বললাম যে দ্য গুল্ড, হ্যাঁ দ্য গুল্ড ইজ রিয়ার, তার মানে কি এই তোমার গোল্ড স্বর্ণের অবস্থাটা কি, স্বর্ণটা হচ্ছে তোমার দুষ্প্রাপ্য বা সহজে পাওয়া যায় না, ঠিক না? সুতরাং এখানে রিয়ারটা হচ্ছে কি বলতো তোমার, এটা নর্মালি একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ, দেখো হার্ট এটা হচ্ছে তোমার একটা নাউন না, নাউন। এখন দেখো আমার হার্ট, আমার হৃদয়টা আসলে কীরকম, এটাকে মডিফাই করতেছে কে, এই যে ওভারফ্লোয়িং উইথ গিফট, মানে দুঃখ বারাকান্ত বা দুঃখে ভরা, দুঃখে পরিপূর্ণ একটা হৃদয়। তার মানে এই হৃদয়টা, হার্ট শব্দটাকে মডিফাই করতেছে এই শব্দটা। তো মডিফাই কি হার্টের আগে বসে করতেছে নাকি হার্টের পরে বসে করতেছে, পরে বসে। তাহলে পরে বসে মডিফাই করলে এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার, তাই না, পোস্ট মডিফায়ার। আর আগে বসে মডিফাই করলে এটাকে বলে কি, পি মডিফায়ার। তোমরা উত্তর হবে কি বলতো, বি, পোস্ট মডিফায়ার। লেটাস, দেখো লেটস, হ্যাঁ মনে যে লেট, হ্যাঁ লেট অথবা লেটাস যাই বলো, এরপরে কে বসবে, এরপর অবশ্যই একটা বার্ব বসবে, কে বসবে, একটা বার্ব। তো লেটাস উইন্টার, তার মানে এখানে উইন্টার শব্দটা কি বলতো, উইন্টার শব্দটা এখানে হচ্ছে একটা বার্ব হিসেবে কাজ করতেছে। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, দেখো একই একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ আছে মানে কি এটা অবশ্যই নাউন হবে। তো আজকে আমরা পড়েছি লেকচার 4। তো এরই ধারাবাহিকতায় প্রত্যেকটা টপিক ভিত্তিক আমাদের প্রত্যেকটা লেকচার আসবে। তো এই দ্বারা অনুসরণ করে আমাদের লেকচার 5, লেকচার 6, 7 এভাবে কি চলতেই থাকবে। আমরা চেষ্টা করব তোমাদের ইংরেজি গ্রামারের প্রত্যেকটা টপিক ধরে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দেওয়ার, এতে করে তোমাদের বেসিক যেভাবে স্ট্রং হবে এর পাশাপাশি কোশ্চেন সলভ করার দক্ষতাও তোমাদের বাড়বে। তো আজকের মতো এখানেই আসি, আসসালামু আলাইকুম।